এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সুজন। সুজন ভাইয়ের পাঠানো অনেকগুলো ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি। সুজন ভাইকে ধন্যবাদ বেশি বেশি করে আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে দ্রুত লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিতে বিনীতভাবে অনুরোধ করছি। তাহলে আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়ে অনেকটা পথ ইনশাল্লাহ আমরা একসাথে পাড়ি দিতে পারবো। এই ভিডিও লাইক বাটনে প্রেস করার জন্য অনুরোধ করছি। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। আফনান দ্য ওয়ার্ল্ড চেষ্টা করে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে সব ঘটনার সত্যতা আমরা নিশ্চিত করতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা বিশ্বাস করি আমাদের সম্মানিত লিসেনার যারা আমাদেরকে ঘটনা পাঠান তারা সত্য ভয়ের ঘটনাগুলোই আমাদেরকে পাঠান। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি সুজন ভাইকে যিনি দিয়েছেন তার নাম তানভীর। তানভীর ভাইয়ের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। ঘটনাটি ঠিক কোন গ্রামে ঘটেছিল এটা নির্দিষ্ট করে তানভীর ভাই নিজেও বলতে পারেননি। তানভীর ভাই বলেছেন যে ঘটনাটি অনেক ভয়ঙ্কর, আর ঘটনাটি ওই এলাকার আশেপাশের কোনো একটা জায়গায় ঘটেছিল। আর ঘটনাটি তানভীর ভাইয়ের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। এটা শোনার পর তানভীর ভাই কিন্তু অনেক দিন ভয়ে এবং আতঙ্কে ছিলেন। ঘটনাটি উনি একবার শুনেছেন তা না, বেশ কয়েকবার শুনেছেন। ওনার বয়স যখন 10-11 বছর তখন শুনেছেন, এরপরেও শুনেছেন। মূলত গ্রামের একজন মুরব্বীর কাছ থেকে উনি শুনেছিলেন, ওনার সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিল তারাও শুনেছিল। উনি যতটুকু বলেছেন সেটাকেই গুছিয়ে সুজন ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। ঘটনাটি অনেক আগের, এক্সাক্ট সময়টাও আসলে বলতে পারেননি, তবে সেটা কমপক্ষে 50 বছরের বেশি সময় আগে বলে ওনারা বলেন। তো ওই দিকে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আয়নাল। এই আয়নাল বিভিন্ন ধরনের কাজ করতেন, ক্ষেত খামারে কাজ করতেন, দিন মজুরে কাজ করতেন। আয়নাল কিন্তু অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ছিল। শোনা যায় এই আয়নাল কাকাকে যদি বিষধর সাপও কামড় দিত তাহলে নাকি তার কিছু হতো না সহজে। আয়নাল কাকার ভাই বোন ছিল 8 থেকে 9 জন। আয়নাল কাকা তখন সবে বিয়ে করেছেন। এই আয়নাল কাকার বড় 2 ভাই যারা ছিলেন এনারা বিয়ে করেও তাদের মতো আলাদা করে তাদের মতো করে থাকতেন আর কি। আয়নাল কাকা মা বাবাকে নিয়ে একসাথে থাকেন। জানা যায় আয়নাল কাকার বড় 2 ভাই ছিল খুবই লোভী এবং স্বার্থপর। এদিকে আয়নাল কাকা দিন মজুরে কাজ করেন এবং তাদের নিজস্ব ফসলের জমিতে ফসল তো ফলানি, নিজের ইনকাম সব মিলিয়ে যাচ্ছিল মোটামুটি ভালোই। আয়নাল কাকার সংসারে তেমন কোনো অভাব ছিল না সেই সময়ের প্রেক্ষাপটে। এদিকে আয়নাল কাকার বড় 2 ভাই আয়নাল কাকাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে। আয়নাল কাকার বড় 2 ভাই একসময় এই 2 জন মিলেই ফন্দি করতে থাকে যে কিভাবে সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা করে নেওয়া যায়। তারা বলে, কিরে আয়নাল তো ভালোই উপার্জন করতেছে, আমাদের বাবা আমাদেরকে সম্পত্তি বুঝাই দেয় না কেন? আমরা সংসার চালাতে হিমশিম খাই, আর সে নিজের ভাগেরটাও খাচ্ছে, আমাদের ভাগেরটাও খাচ্ছে, এভাবে তো চলতে পারে না। এইরকম ফন্দি ফিকির করে 2 জন মিলে তাদের বাবার কাছে এসে বলে সম্পত্তি ভাগাভাগি করে দিতে। তার বাবা একথা শুনে বলে যে আমার মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি হবে, তার আগে হবে না। কিন্তু ছেলেরা তো এটা মানে না। তারা এলাকার বিভিন্ন মুরব্বীদের কাছে গিয়ে নালিশ করে। সেই মুরব্বীরাও যখন আয়নাল কাকার বাবার কাছে বিষয়টা বলেন যে তোমার ছেলেবেলে বড় হয়ে গেছে, তারা উপার্জন করতেছে, তুমি তাদের জমি তাদেরকে বুঝিয়ে দাও, তাহলে তো ঝামেলা শেষ। কি আর করা, একটা সময় রাজি হয়ে যান আয়নাল কাকার বাবা। কিন্তু ভাগ বাটোয়ারার সময় ঘটে গেল ঝামেলা। তা হচ্ছে আয়নাল কাকা যেহেতু দীর্ঘদিন ওই জমিগুলো চাষবাস করছিলেন, বিভিন্ন জিনিস দেখাশোনা করছিলেন, ভাইয়েরা অন্যান্য ভাইদেরকেও, বিশেষ করে এই 2 ভাই অন্যান্য ভাইদেরকেও বিভিন্নভাবে ফুসলিয়ে একটা বিষয় সবাইকে বোঝাতে সক্ষম করার চেষ্টা করছিলেন। সবাই বোঝেনি, কেউ কেউ বুঝেছে। যারা বুঝেছে তারাও তাদের পক্ষে কথা বলেছে। তা হচ্ছে যে আয়নাল কাকা তো দীর্ঘদিন এই জমিগুলো ভোগ দখল করেছে, এখন এই জমিগুলো তারা, বিশেষ করে আয়নাল কাকার অন্যান্য যে ভাই বোন, তারা হচ্ছে ন্যায্য প্রাপ্য। সুতরাং এই জমিগুলো ভাগে তাদেরকে আগে দিতে হবে।
শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হলো, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, আইনাল কাকা ভাগে এমন কিছু জায়গা পেয়ে গেলেন, বিশেষ করে নিজের বাড়ি তৈরি করার জন্য যে জায়গাটা, মানে ভিটা তৈরি করার জন্য যে জায়গাটা দেওয়া হলো তাকে, যদিও বা তার বাবা এটা দিতে চান নাই, কিন্তু অন্যান্য ছেলে মেয়েদের চাপে পড়েই উনি বাধ্য হয়েছিলেন। তখনকার সময় নাকি জমি বিক্রি হলে দলিল করা হতো, কিন্তু এমনি নিজেদের মধ্যে ভাগাভাগির যে বিষয়গুলো এগুলো মুখে মুখে হতো। এখনো কিন্তু এরকম হয় বিভিন্ন জায়গায়। এমন একটা জায়গায় দিয়ে দেয়া হলো তার জমিটা প্রথমত খুব নিচু, ওখানে ঝোপ জঙ্গল, বড় বড় দুটো করই গাছও আছে। তারপরে দেখা যাচ্ছে যে জায়গাটা সবচেয়ে বড় সমস্যা নিচু, ঝোপ জঙ্গল, ওদিকে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। আশেপাশে মোটামুটি বলা চলে যে প্রায় 300 মিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই। হ্যাঁ, চিৎকার দিলে দূর থেকে শোনা যায়। সেই ঘর বাড়িগুলোর যে জমিগুলো সেগুলো কিন্তু উঁচু। ওখানে এমন একটা অবস্থা যে কেউ যে প্রাকৃতিক কর্ম সারার জন্য যাবে তাও সেখানে যায় না, মানে ওখানে যাবার কোনো প্রয়োজনই হয় না। এমন একটা জায়গায় আইনাল কাকাকে জায়গা দিয়ে দেয়া হলো। আইনাল কাকা তো মন খুব খারাপ করলেন, কিন্তু কি আর করা, যেহেতু ভাই বোনেরা এভাবেই তাকে তাদের ভাগটা বুঝিয়ে দিয়েছে, বাবারও তেমন কিছু করার ছিল না। এলাকাবাসীদের মধ্যে কিছু কিছু লোকদেরকে তার ভাই বোনেরাও তাদের পক্ষে কথা বলার জন্য রেডি করে ফেলেছিল। এগুলো উনি ভাগ্য মনে করেই মেনে নিলেন। এখন এই জায়গাটা তো নিচু ছিল, পাশে বড় একটা পুকুর কেটে সেই মাটি দিয়ে প্রথমে জায়গাটা উঁচু করতে হবে, ঝোপ জঙ্গল পরিষ্কার করতে হবে। ওখানে যে বড় বড় দুটো গাছ ছিল, প্রথমে ওনার বাবা এই গাছ দুটো কাটতে নিষেধ করে দেন, যে না, ওই গাছ কাটা যাবে না। এখন দেখা গেল যে আইনাল কাকা এবার বেশ চটে গেছেন, যে গাছ কাটা যাবে না মানে ভাইয়েরা কি এই গাছের ভাগও নিতে চায় নাকি? আমাকে এমন একটা জায়গায় ফেলে দিয়ে গাছ কাটতে নিষেধ করে, নিশ্চয়ই আমার বাবা ভাইদের কথায় এই কথা বলতেছেন। উনি রেগে গিয়ে এই গাছ কাটার জন্য লোক নিয়ে আসেন। আইনাল কাকার লোকজন গাছ দুটো কেটেও ফেলে। ওই সময় আবার আইনাল কাকার বাবা ওদিক দিয়ে যাচ্ছিলেন, দূর থেকে দেখলেন গাছ দুটি কাটা হয়ে গেছে। ওখানে আসার পর উনি আইনাল কাকাকে বলেন যে, বাপরে কি করলি? এই গাছে কিন্তু বেশ কিছু জিনেদের আখড়া ছিল, আস্তানা ছিল, গাছটা কেটে তো ভালো করলি না, আমি তো এই জন্যই নিষেধ করেছিলাম। ওই সময় আইনাল কাকা চিন্তা করেন যে আসলে বাবা তো নিষেধ করেছিল, আমি তো উল্টা বুঝেছিলাম, কাজটা মনে হয় ভালো হলো না। এই লোকজন যখন চলে যায় ওই দিন গাছ কেটে, পরদিন একজনও আসেনি। খোঁজ খবর নিলে জানা গেল যে এদের খুব জ্বর এসেছে। পরবর্তীতে নাকি এদের প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে কারো হাত কারো পা নাকি বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। এগুলা কিন্তু আর কখনোই ঠিক হয়নি। তো তারা তো আসেনি। পরবর্তীতে আইনাল কাকা নিজের মতো করেই বিভিন্নভাবে ওই কাটা গাছগুলো অন্য মানুষদেরকে দিয়ে সরিয়েছিলেন। তারা তো আর গাছ কাটেনি, জাস্ট গাছগুলো সরিয়ে ফেলে আর কি। তো এরপরে উনি ওখানে বাড়ি তৈরি করেন, পুকুর কাটেন, পুকুরের মাটি নিয়ে উনি ভিটার মাটিগুলো উঁচু করেন আর কি। তাই এভাবে উনি ঘর ওখানে তৈরি করেছেন। 1-2 বছর কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। মানুষজন দেখেছে ওই মাঠের ভিতরে নিচু জায়গায় আইনাল কাকা গিয়েছেন, সাপ্তাহিক বাজার করে বাড়িতে ফিরছেন। সময়টা বর্ষাকাল ছিল, কাদামাটির রাস্তা, এক হাতে হারিকেন অন্য হাতে বাজার নিয়ে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। আইনাল কাকার বাড়িতে যেতে হলে বাজারের রাস্তা থেকে নেমে আরো 10 মিনিট ভেতরের দিকে হেঁটে যেতে হতো। আইনাল কাকা বাজারের রাস্তা থেকে নেমে বাড়ির রাস্তায় হাঁটছেন। এমন সময় আইনাল কাকা ফিল করলেন কেউ একজন তার পেছন দিক থেকে খুব দ্রুত হেঁটে আসছে। কাদামাটির উপর হাঁটলে একজনের শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। আইনাল কাকা সাথে সাথে পেছনে ঘুরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। আইনাল কাকা মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন। আইনাল কাকার হাতে টিমটিমে হারিকেনের আলোতে যতদূর দেখা যায় সামনের দিকে শুধু অন্ধকার দেখা যাচ্ছে, অথচ সাইডে ডানে বায়ে পেছনে এতটা অন্ধকার না। চিন্তা করলেন কি ব্যাপার, সামনে এরকম অন্ধকার কেন? সামনের দিকে উনি আগাতে থাকলেন। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন খুবই তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে উঠল, হে আইনাল, কোথায় যাচ্ছিস? এই কথাটা নাকি এমন ভয়ঙ্কর ভাবে বলেছিল যে কোনো মানুষ এই ভয়েস শুনলে ভয়ে ওখানেই মরে যেতে পারে। তবে কাকা তো সাহসী মানুষ, উনি ভয় পেলেও এতটা ভয় পাননি। তবে এতটুকু উনি বুঝতে পেরেছিলেন এটা কোনো মানুষের গলা হতে পারে না, আবার কোনো প্রাণীর গলাও না, একটা মিশ্র
কণ্ঠস্বর বলে ওনার কাছে মনে হচ্ছিল। আইনাল কাকা উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকলেন। বাড়ির সামনে যে পুকুর পাড়, সেখানে পুকুরের যেই অংশ অর্থাৎ ঘাটলার মতো যে জায়গাটা আছে, ওটার পাশে একটা আম গাছ ছিল। উনি খেয়াল করলেন যে ওই আম গাছের মধ্যে যেই আম গাছের ডালটা পুকুরের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে, ওখান থেকে বানরের মতো কিছু অবয়ব লাফ দিয়ে পুকুরে পড়ছে, কিন্তু এগুলার ভেসে উঠছে না। তো উনি যখন ওদিকটাতে এসেছেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন যে আইনাল কাকার দিকে একটা অবয়ব তাকিয়েছে। আইনাল কাকা কিন্তু বুঝতে পেরেছেন যে ওই জিনিসটা তাকে দেখছে। আইনাল কাকা এমন ভাব করলেন যেন উনি কিছুই দেখেননি। উনি জানতেন যে এখন যদি ওইটা বুঝে ফেলে যে আইনাল কাকা তাকে দেখেছে, তাহলে তো বিপদ হবে। আইনাল কাকা কি করেছেন, ওই পুকুর পাড়ে গিয়ে হারিকেনটা পাড়ে নামিয়ে রেখে ওনার স্ত্রীকে চিৎকার দিয়ে ডাকছেন যে, কি গো, কই গেলে, আসো, একটু বাইরে আসো, বাজারে ব্যাগ নিয়ে আসি, পুকুরে হাত মুখ ধুচ্ছি। এদিকে আইনাল কাকা কিন্তু আর চোখে খেয়াল করছেন ওই অবয়বগুলো করেটা কি। উনি দেখতে পাচ্ছেন যে ডালের উপর একটা অবয়বকে উনি দেখেছিলেন, মনে হচ্ছে আশেপাশে আরো অনেকগুলো এসে জড়ো হয়েছে, যে কোনো সময় ওনাকে আক্রমণ করবে। আল্লাহর কি ইচ্ছা, ওই সময় ওনার স্ত্রী আইনাল কাকার ডাক শুনে বাইরে বের হয়ে আসলেন হাতে আরেকটা হারিকেন নিয়ে। উনি দূর থেকে বলছেন, কি ব্যাপার, এত দেরি হলো কেন? আইনাল কাকা বলছে, আরে দেরি আর হবে না, পথ কাদা কাদা হয়ে গেছে, হেঁটে আসতে সময় লেগেছে। এইভাবে দুইজন মিলে কথা বলছেন। কথা বলতে বলতেই উনি ওই হাত মুখ ধুয়ে পুকুর থেকে উঠে গেছেন। এদিকে ওনার স্ত্রীও কিন্তু ওই গাছের উপর অবয়বগুলোকে দেখতে পাননি। আইনাল কাকা যখন ওর স্ত্রীর সাথে ঘরে ঢুকছিলেন, তখন আরেকটু আর চোখে বোঝার চেষ্টা করলেন ডালে কোনো অবয়ব আছে কিনা। তখন বুঝতে পারলেন না, কোনো সমস্যা নাই, এখন আর এগুলা নাই। সেদিন রাতে আর কোনো সমস্যা হলো না। এই ঘটনার বেশ কিছুদিন পর আইনাল কাকা সারাদিনের কাজকর্ম সেরে গবাদি পশুগুলো ঘরে ঢুকিয়ে বিকালের দিকে সপরিবার বলতে যা ওনার পরিবারে যারা ছিলেন আর কি, তারা আইনাল কাকার শ্বশুর বাড়িতে চলে যান, অর্থাৎ ওনার স্ত্রীর বাবার বাড়িতে। সেখানে কোনো একটা অনুষ্ঠান ছিল, ওনারা গিয়েছেন। তবে আইনাল কাকা বাড়িতে ফেরত আসবেন, অন্যরা ওই রাত্রে ওই বাড়িতেই থাকবেন, এরকমই চিন্তা ভাবনা ছিল। কারণ হচ্ছে আইনাল কাকার বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আছে, চুরি হওয়ারও সম্ভাবনা আছে। কারণ এটা একটা নির্জন জায়গায় উনি বাড়ি করেছেন। ওনার পরিকল্পনা ছিল ওনার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে উনি চলে আসবেন, আর উনি খাওয়া দাওয়া করে চলে আসবেন। ওনার স্ত্রী পরের দিন সকালবেলা বা দুপুরের দিকে সে তার সুবিধা অনুযায়ী চলে আসবে আর কি, এরকম চিন্তা ভাবনা ছিল আর কি। তো গিয়েছেন শ্বশুর বাড়িতে, আত্মীয় স্বজনরা তারা এসেছেন, গল্প গুজব হচ্ছে। রাতের খাবার দাবার শেষ করে তখন উনি বললেন যে আমি তো চলে যাব। ওই সময়ের প্রেক্ষাপটে হয়তোবা তখন রাত 9টা কি 9:30 বাজে, কিন্তু গ্রামের প্রেক্ষাপটে এত বছর আগের, যেখানে ওই সময় ইলেকট্রিসিটি আসেনি, তখন তো বুঝতেই হবে যে অত রাত্রে গ্রামে কেউ কিন্তু জেগে থাকে না। শ্বশুর বাড়ির সবাই বারবার নিষেধ করেছে যে এত রাতে যাবার দরকার নাই, কিন্তু আইনাল কাকা তো নাছোড়বান্দা, উনি যাবেনই। উনি বলছেন যে আমি না গেলে মধ্যরাতে এদেরকে একবার খাবার দিতে হবে, বিশেষ করে গরুদেরকে খাবার দিতে হবে, না গেলে তো সমস্যা, এজন্য যেতেই হবে, বউয়া প্রাণীগুলো না খেয়ে থাকবে। তখন শ্বশুরবাড়ির লোকজনও দেখলো যে ঠিক আছে, আসলে সব দিকই তো বিবেচনা করতে হয়। এরপর আইনাল কাকার স্ত্রী হাতে একটা হারিকেন নিয়ে আইনাল কাকাকে কিছুটা পথ এগিয়ে দিলেন। এরপর আইনাল কাকা ওনার শ্বশুর বাড়ির রাস্তা পেরিয়ে অনেকটা দূরই চলে এসেছেন। পুরো রাস্তায় কোনো মানুষজন নাই, মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আর রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় কিন্তু বাঁশবাগান, লতাপাতার ঝোপ এগুলো আছে। আর আইনাল কাকার ভয় ডর তো আগে থেকেই কম। আইনাল কাকা যেই পথ দিয়ে আসবেন, একটা জায়গায় কিন্তু বাঁশবাগান রয়েছে। ওই বাঁশবাগানের যে রাস্তাটা, ওটার ভিতরে উনি ঢুকে গিয়েছেন। যখন উনি ঢুকেছেন, ওনার কাছে মনে হলো এবার অন্ধকারটা যেন আরো গাঢ় হয়ে এসেছে। উনি কি করলেন, হারিকেনটা একটু উঁচু করে হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলেন। তাতে কিছুই হলো না। মনে হলো হারিকেনের আলো ঠিকই বাড়লো, সেই সাথে অন্ধকারও সেই সমান তালে মনে হচ্ছে বেড়ে গিয়েছে। আইনাল কাকার ভিতরে ভিতরে কিছুটা খটকা লাগলো। তিনি ডানে বায়ে দেখছেন, দেখলেন যে না ঠিক আছে, ডানে বায়ে মোটামুটি দেখা যাচ্ছে, অন্ধকার হলো, চাঁদের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে, কিন্তু সামনের দিকে মনে হচ্ছে গুমোট অন্ধকার, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। উনি কিন্তু সামনের দিকে সাহস করে আগাতে থাকলেন। হঠাৎ করে ওনার সামনে চলে আসে একটা কাফনে মোড়ানো লাশ। রাস্তার
উপরে আড়াআড়ি ভাবে শোয়ানো। হারিকেনের আলোতে উনি এটা দেখতে পাচ্ছেন। তখন আইনাল কাকা তো মনে মনে দোয়া দুরুদ পড়ছেন। তখন বুঝতে পারেন যে এত রাত করে আসাটা ঠিক হয়নি, শ্বশুরবাড়িতে থেকে গেলে হয়তো বা ভালো হতো। উনি চিন্তা করলেন যে এখন যদি এই লাশটা উঠে ধপ করে বসে যায় আর ওনাকে আক্রমণ করে তাহলে কি হবে। যদি করেই ফেলে উনি পিছু হটবেন না। উনি চিন্তা করলেন যে এই হারিকেনের ভেতরে কেরোসিন তেল আছে, এই কেরোসিনটা বের করে এই অবয়বটার দিকে ছুঁড়ে দেবেন, তারপরে এই হারিকেনটাও তার দিকে ছুঁড়ে দেবেন, তাহলে তার গায়ে আগুন ধরে যাবে। কিন্তু যেটা হলো সেটা হলো ওই লাশটা বা লাশরূপী অবয়বটা উঠে বসলোও না, কিছুই করলো না। উনি খুব সুন্দর করে লাশটাকে পাশ কাটিয়ে সামনের দিকে আগাতে থাকলেন। সামনের দিকে আগানোর পর কি মনে করি উনি পিছন দিকে তাকিয়েছেন যে লাশটা কি আছে। পিছন দিকে তাকিয়ে দেখলেন যে না, কিছুই নাই, ওই জিনিসটা চলে গেছে ওখান থেকে। তো মনে মনে উনি আল্লাহকে শুকরিয়া জানালেন, যাক বাঁচা গেছে আর কি। উনি আবার সামনের দিকে আগাচ্ছেন। তো বাড়ির মোটামুটি কাছাকাছি আসছেন আর কি। উনি ওনার পুরনো বাড়ি যেটাতে উনি আগে থাকতেন আর কি, তো ওই বাড়িটার কাছাকাছি আসেন। এটা পার হওয়ার পর হচ্ছে আবার নিচু জমি শুরু, সেখান থেকেও কিছুটা হেরে তারপরে হচ্ছে ওনার বাড়িটা। ওই পুরনো বাড়ির কাছাকাছি যখন এসেছেন, হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, কিরে বাবা, এত রাত করলি? এই শব্দটা যখন আসে আইনাল কাকা কিন্তু কিছুতেই আন্দাজ করতে পারছেন না আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে, সামনে থেকে, পেছন থেকে, ডানে বায়ে। আবার মনে হলো আওয়াজটা মনে হলো মাথার উপর থেকে আসছে, তবে গলাটা বেশ পরিচিত। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে দেখলেন ওনার সামনেই ওনার বাবা দাঁড়িয়ে আছে। আইনাল কাকা তার বাবাকে দেখছেন, চেহারাটা ফ্যাকাশে আর রক্ত শূন্য হয়ে আছে। আর আইনাল কাকার দিকে তাকিয়ে তার বাবা মিটমিট করে হাসছে। আইনাল কাকা কিন্তু এটা জানতেন যে এই জমি ভাগাভাগি হওয়ার পর উনি যখন বাই করেছেন ওনার বাবা স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন, তাও সেটা প্রায় 1 বছর হয়ে গেছে। কিন্তু এইটা কি? এইটা তো তার বাবা না। আইনাল কাকা এক পর্যায়ে বিরক্ত হয়ে ওই অভাবটাকে উদ্দেশ্য করে বলে ওঠে আর কি, আচ্ছা বলেন তো আমি আপনাদের কি ক্ষতি করেছি? বারবার কেন আপনারা আমার পিছু নিয়েছেন? আমার রাস্তা ছাড়েন, আমি বাড়িতে যাব। এই কথা বলার সাথে সাথে আইনাল কাকার বাবার রূপে থাকা ওই অবয়বটা হাত লম্বা করে আইনাল কাকার গলা চেপে ধরল আর খিলখিলিয়ে হাসতে শুরু করেছে। আস্তে আস্তে তার চেহারাটাও পরিবর্তিত হতে থাকলো। এদিকে আইনাল কাকা জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে লাগলেন। একটা সময় চোখের সামনেই আইনাল কাকার বাবার অবয়বটা ভ্যানিশ হয়ে গেল। আইনাল কাকা দ্রুত বাড়ির ভিতর ঢুকে রুমে গিয়ে শুয়ে পড়েন। গভীর রাতে বাড়ির চারপাশ দিয়ে কিসের জন্য হাঁটাহাঁটি, আর গরু যেরকম রাতের বেলা জোরে জোরে নিঃশ্বাস সারে ফসফস শব্দ হয়, ওরকম ফসফস আওয়াজ উনি শুনেছেন। তবে আইনাল কাকা ঘর থেকে বাইরে বের হননি। সকালবেলা ফজরের আজানের পর যখন একটু সকাল হয়েছে, আলো ফুটেছে, উনি বাইরে বের হয়েছেন। চিন্তা করলেন যে এত হাঁটাহাঁটি যেহেতু করেছে, উঠোনে নিশ্চয়ই পায়ের ছাপ দেখা যাবে, কিন্তু উঠোনে উনি কারো পায়ের ছাপ দেখতে পাননি। আর ওনার গোয়াল ঘরের গরু যেগুলো যেভাবে বাঁধা ছিল ঠিক সেভাবেই আছে। আইনাল কাকা এভাবেই কিন্তু সময় পার করছিলেন। একদিন দুপুরবেলা উনি ওনার গরুকে পানি খাইয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছেড়ে দিয়ে আসলেন ঘাস খাওয়ার জন্য। আইনাল কাকা বাড়িতে এসে কিছুক্ষণ কাজকর্ম করে বারান্দায় একটা খুঁটির সাথে শরীর হেলিয়ে দিয়ে কখন যে ঘুমিয়ে গেছেন উনি নিজেও বুঝতে পারলেন না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মাঠের ভিতরে থাকা ওনার গরুগুলো হাম্বা হাম্বা করে ডাকাডাকি করছে। কারণ গরুগুলো যেগুলো বাঁধা ছিল এগুলো কিন্তু বাড়িতে আসতে পারেনি, আর যেগুলো ছাড়া ছিল এগুলো বাড়িতে চলে এসেছে। উনি বুঝতে পারলেন না এতটা সময় পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, উনি এখানে ঘুমিয়েই আছেন এই খুঁটির সাথে হেলান দিয়ে। ওনার স্ত্রী ওনাকে ডাকলো না। বিষয়টা কেমন যেন লাগে ওনার কাছে। উনি চিন্তা করলেন যে গরু যেগুলো চলে আসে তো আসছেই, যেগুলো আসেনি শুরু করলো। কিন্তু একটা গরু উনি দেখতে পাচ্ছেন না। ওনার একটা দুধেল গাই ছিল, ওনার একটা না কয়েকটা দুধেল গাই ছিল। তবে এই যে গাইটা, এই গাইটা ছিল প্রথম দিকের গাই। এটা থেকে 5-6টা বাছুর হয়েছে, সেগুলো বড় হয়েছে, সেগুলো যেগুলো মানে গাভী আর কি, সেগুলো দুধ দিচ্ছে।
এই গাভীটা ওনার খুবই প্রিয় ছিল, এটাকে উনি খুঁজে পাচ্ছেন না, খুঁজছেন। তবে কিছুটা সাইড থেকে হঠাৎ করে হাম্বা হাম্বা ডাক আসে। এই ডাক শুনে উনি বুঝতে পারেন যে এটাই ওনার সেই গাভী। ওদিকে এগিয়ে গেলে উনি দেখতে পান গরুটার যেই দড়ি, এই দড়িটা এখানে যে ঝোপ জঙ্গল আছে, ঝোপ জঙ্গলের মধ্যে কোনো গাছের সাথে প্যাচ লেগে গেছে। সে আর ওখান থেকে ছুটে আসতে পারছে না। তবে সে যে এখান থেকে আসার জন্য চেষ্টা করেছে এটা বোঝা যাচ্ছে। সেখানে বারবার হাঁটাহাঁটি করেছে, মাটির উপর তার খুরের ছাপ পড়ে গেছে, জায়গার মাটিটাও নরম ছিল। তখন উনি বুঝলেন যে গরুটা এমন ভাবে আটকে গেছে, সে চেষ্টা করেছে, পারেনি। ঠিক আছে, এখন তাহলে আমি এটাকে নিয়ে যাবার চেষ্টা করি। উনি ওই ঝোপ থেকে গরুর দড়ি যেই অংশটা প্যাচ লেগে গিয়েছিল সেটা ছোটানোর পর গরুটাকে নিয়ে সামনের দিকে আগাবেন। এবার গরুটা নড়ে না, এক চুলো নড়ে না। ওনার হাতে থাকা লাঠি দিয়ে এই যে চেষ্টা করছেন গরুটাকে সামনের দিকে নিয়ে যাবার জন্য, তার হয় না। এর মধ্যেই ওনাদের পরিচিত এক প্রতিবেশী, ওনার বাড়ি থেকে আরো বেশ অনেক দূরে বলতে দূরেরও যেটা সেটাও প্রায় 300 মিটার দূরে, ওই রকম একটা বাড়ির লোক। উনি আবার ওদিক দিয়ে যাচ্ছিলেন। তখন উনি বললেন, কি রে আইনাল, কি হইলো? তখন উনি বলছেন, এই যে দেখো না ভাই, গরু এটা যায় না। তখন দুজন মিলে ঠেলাঠেলি করছেন। পরে যিনি এসেছেন ওই প্রতিবেশী গরুর দড়িটা ধরে সামনের দিকে টানছেন, আর আইনাল কাকা পিছন থেকে ধাক্কাচ্ছেন, মাঝে মাঝে লাঠি দিয়ে আঘাতও করছেন যাতে করে গরুটা সামনের দিকে আগাতে থাকে। অনেক কষ্টে দুজন মিলে এই গরুটাকে বাড়িতে নিয়ে আসেন। নিয়ে আসার পর ওই যে গোয়ালঘর, এই গোয়ালঘরে কিন্তু ধোয়া দিতে হয়, তা না হলে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়। ওখানে গিয়ে ধোয়া দিয়েছেন। এরপর মোটামুটি উনি চলে আসছেন ওখান থেকে সবকিছু ঠিকঠাক করে। সকালবেলা উনি যখন গোয়াল ঘরে গিয়েছেন গরুগুলোকে ছেড়ে দেবার জন্য, গিয়ে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য। সবগুলো গরু ঠিকঠাক আছে, কিন্তু সেই দুধেল গাইটা মাটিতে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হয়েছে অনেক, এটাও বোঝা যাচ্ছে। গরুটার জন্য খুব মায়া হয় আইনাল কাকার, কারণ এই গরুটা ওনার শুরুর দিকের গরু। এটার প্রতি আলাদা একটা মায়া মহব্বত ওনার থাকবে, এটাই স্বাভাবিক। উনি বুঝতে পেরেছিলেন গরুর মৃত্যুটা স্বাভাবিক না। তবে ওই সময় কিছু করার ছিল না, কারণ ওনাদের গ্রামের আশেপাশে তেমন কোনো ভালো কবিরাজও ছিল না যে এই বিষয়ে উনি খুব সহজেই কোনো একটা পদক্ষেপ নেবেন। তো আইনাল কাকার জীবনে কিন্তু এরকম বহু ঘটনা ঘটে চলছে, টুকটাক অনেক ঘটনাই ঘটে চলছে। একদিন রাতের বেলা আইনাল কাকার ওয়াশরুমে যাবার দরকার হলো। রাত তখন ঠিক কয়টা বাজে উনি বুঝতে পারেননি, তবে গভীর রাত ছিল। আইনাল কাকা ঘর থেকে বের হয়ে একটা মাটির পাত্র হাতে নিয়ে ওয়াশরুমে গিয়েছেন। যখন উনি ওয়াশরুমে গিয়েছেন তখন ওনার কাছে মনে হলো ওনার বাড়ির পেছনে থাকা পুকুরে কেউ গোসল করছে, পানির খলখল আওয়াজ হচ্ছে। গোসল করলে, সাঁতার কাটলে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ উনি শুনতে পেলেন। তখন উনি বুঝতে পারলেন যে কি ব্যাপার, ঘটনাটা কি। এইখানে তো এত রাতের বেলা কারো গোসল করতে আসার কথা না, দিনের বেলাতে লোকজন এদিকে আসে না, আর রাতের বেলা আমার পুকুরে এসে গোসল করবে। উনি কিন্তু আসার সময় দেখে এসেছিলেন ওনার ওয়াইফ ওনার পাশেই ঘুমাচ্ছিল, আশেপাশে ঘর বাড়িও দূরে দূরে, এখানে তো কেউ আসবে না। তখন উনি বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে। কি আছে? কৌতূহল নিয়ে উনি ওয়াশরুম থেকে বের হয়ে ওদিকে গিয়েছেন। ওই সময় আকাশে যতটুকু চাঁদের আলো ছিল সেটা দিয়েই বোঝা যাচ্ছে যে আবছা আবছা বোঝা যায় আর কি, মনে হচ্ছে একটা বৃদ্ধা মহিলা সে পুকুরের পানিতে কিছু একটা পরিষ্কার করছে। এই যে আইনাল কাকা দূরে দাঁড়িয়ে ওই অভাবটাকে দেখছেন, এটা কিন্তু শুরুর দিকে ওই অভাবটা টের পায়নি। তবে হয়তো 1-1.5 মিনিট পার হবার পর ওই অভাবটা টের পেয়েছে। সে ওই পরিষ্কার করা ছেড়ে দিয়ে আইনাল কাকার দিকে মাথা ঘুরিয়ে তাকায়, আর দপ করে তার চোখ দুটো জ্বলে ওঠে। বিষয়টা এরকম যে অনেক সময় আমরা সিসিটিভির নিচ দিয়ে যদি হেঁটে যাই বা কাছাকাছি হেঁটে যাই, তখন সিসিটিভিতে থাকা সেন্সর যখন কোনো মানুষের উপস্থিতি টের পায় তখন কিন্তু সিসিটিভি লাইট জ্বলে ওঠে। মনে হচ্ছে যে এই অবয়বটার চোখ দুটো সেই সেন্সরে কাজ করেছে, দপ করে জ্বলে উঠেছে, মনে হচ্ছে তাকে দেখে ফেলেছে। এইভাবে কিন্তু ওই অবয়বটাও তাকে দেখছে। আইনাল কাকাও ওখান থেকে নড়তে পারছেন না, উনিও একই রকম ভাবে ওই অবয়বটার দিকে তাকিয়ে আছেন। শুধু চোখটাই বোঝা যাচ্ছিল যে চোখ জ্বলছে। এরপর হলো কি, ওই অবয়বটা পানির উপর হাঁটতে হাঁটতে
পুকুরের আর এক মাথায় গিয়ে ঝোপের মধ্যে চলে গেল। এরপরে আইনাল কাকার শরীরে শক্তি ফেরত আসে। উনি তখন একদম ভালো হয়ে গিয়েছিল তা না, বেশ অনেকদিনই ছিল বলতে হবে, তবে উনি কোনো ঝাড়ফুঁক করার নাই, ভালো হয়ে যেতে প্রায় 1 মাসের মতো সময় লেগেছিল। এরকম কিন্তু বেশ কিছু জিনিস উনি মাঝে মাঝেই দেখতেন। একবার হয় কি, আইনাল কাকা রাতের বেলা গোয়াল ঘরে গিয়েছেন গরুগুলোকে খাবার দিতে। যখনই উনি ওই দিকটাতে গিয়েছেন, হঠাৎ করে দেখেন একটা ছায়ামূর্তির মতো গোয়াল ঘরের দরজা থেকে একটু সরে গেল। আইনাল কাকার হাতে তো হারিকেন ছিল। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কোনো চোর আসছিল কিনা। কোন দিকে সরে গেল, উনি হারিকেন নিয়ে ওই দিকে আগাতে থাকলেন। উনি দেখতে পেলেন যে মনে হচ্ছে একটা কাক, কাক যদি 2 পায়ে মানুষের মতো হেঁটে যায় কেমন দেখা যায়, তো ওভাবে একটা কাক হেঁটে যাচ্ছে, একদম পেছন থেকে কাকের মতোই দেখা যাচ্ছে, কিন্তু উচ্চতা কিন্তু একটা মানুষের সমান। এরপর কি হলো, 2 পাশে পাখা মেলে দিয়ে আকাশের দিকে সোজা উড়ে চলে গেল। এই জিনিসটা কিন্তু উনি দেখলেন। এটা দেখার পর বুঝতে পারলেন যে আসলে এই বাড়িতে এমন কিছুর উপদ্রব শুরু হয়েছে। শুরুর দিকে তো বছরখানেক কেটে গেল, কোনো সমস্যা হয়নি। এর মধ্যে ওনার বাবাও মারা গিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি। নতুন করে হঠাৎ করে এগুলো শুরু হয়েছে। গরুটা মারা গেল, বিভিন্ন সময় তো উনি বিষয়গুলো দেখছেন। এখন আইনাল কাকার বুঝতে আর বাকি রইল না যে এবার এই সমস্যাটা খুব ভালোভাবেই শুরু হয়েছে। উনি চিন্তা করলেন যে ওনার গরুগুলো তো ওনার খুব বড় একটা সম্পদ, কেননা গরুগুলো বড় হলে উনি সেগুলো বিক্রি করেন, তারপরে বিক্রির যে টাকাটা, এই টাকা থেকে অর্ধেক টাকা দিয়ে আরো গরু কেনেন, বাকি অর্ধেক সংসারের জন্য খরচ করেন। এখন এই গরুগুলোর উপরে নিশ্চয়ই এগুলো লেগেছে। গরুগুলোকে যদি মেরে ফেলে তাহলে তো ওনার অবস্থা খারাপ হয়ে যাবে, অর্থনৈতিকভাবে উনি খুবই দুর্বল হয়ে পড়বেন। উনি চিন্তা করেন, যাক এখন আর ঘরে ঘুমাবো না, রাতের বেলা গোয়াল ঘরে ঘুমাবো। গোয়াল ঘরের এক পাশে উনি বাঁশের মাচা তৈরি করে সেখানেই থাকা শুরু করলেন। 1-2 রাত থেকেছেন, কোনো সমস্যা হয়নি। তবে কয়েকদিন পর থেকে একটা সমস্যা শুরু হয়ে গেল। আইনাল কাকার কাছে মনে হতো গভীর রাতে কে যেন তার গলা চেপে ধরে। চোখ মেলে তাকাতেই উনি আর কিছু দেখেন না। এরকম কিন্তু টানা কয়েকদিন হয়েছে। এক রাত্রে উনি একটু ঘুমের ভাব ধরে পড়ে আছেন, মানে ঘুমাচ্ছেন না এমন ভাব যে উনি গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে উনি চোখ খুলে দেখার চেষ্টা করছেন যে কেউ আসে কিনা। বিশেষ করে ওই গোয়াল ঘরের এক সাইডে কিন্তু 2টো জানালা কাটা ছিল। যখন ধোঁয়াগুলো দেয়া হতো, ওই ধোঁয়াগুলোকে আবার বাইরে বের করে দেওয়ার জন্য ওই জানালা দিয়েই উনি ওই কুলার মতো একটা জিনিস দিয়ে বাতাস করতেন, যাতে ধোঁয়াগুলো আবার দ্রুত বের হয়ে যায়। আর ওখানে থাকতে হলে তো বাতাসেরও দরকার হয়, এই জন্য জানালা 2টো কাটা হয়েছিল। উনি ওরকম একটা জানালার পাশেই শুয়েছিলেন। গভীর রাতে উনি দেখলেন ওই জানালার ভেতর দিয়ে মনে হচ্ছে লম্বা লিকলিকে একটা নারী অবয়ব ঢুকছে। ঢুকলো, ঢোকার পরে দূরে দাঁড়িয়ে থেকেই মনে হলো সে তার হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে খপ করে আইনাল কাকার গলা চেপে ধরেছেন। যখনই গলা চেপে ধরেছেন, আইনাল কাকা তো জেগেই ছিলেন, উনিও ওই হাতটাকে চেপে ধরেছেন। যখন আচমকা উনি নিজেও হাতটাকে চেপে ধরেছেন, তখন মনে হলো যেই অবয়বটা তার গলা চেপে ধরেছে সে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। সে চিন্তা করছে কি ব্যাপারে, তো ঘুমিয়েছিল, ওর তো এরকম হওয়ার কথা না। তখন নাকি সে ছেড়ে দিয়ে একটা ধোঁয়ার মতো হয়ে জানালা দিয়ে বের হয়ে যায়। তো এটা কিন্তু আইনাল কাকা দেখলেন, বুঝতে পারলেন। এখন গরুগুলোকে সেভ করার জন্য উনি আর কি কি করবেন এসব চিন্তা করছেন, যে এটাই তো ওনার বেঁচে থাকার অন্যতম একটা অবলম্বন। এখান থেকে ওনার অর্থকরী উপার্জন হয়। আইনাল কাকা একজন হুজুরের কাছে গেলেন, সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করলেন। এরপর হুজুর বললেন যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখন যে গরুগুলো পালছো সবগুলো বিক্রি করে দাও। হুজুরের পরামর্শ অনুযায়ী উনি এগুলো বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করেন। আর হুজুর এটাও বলেন যে তুমি যেই জায়গায় বাড়ি করেছো একদম তোমার বাড়ির লাগোয়া তো কোনো ঘর বাড়ি নাই। এখন তুমি যদি এখানে থাকো, কোনো একটা অঘটন ঘটে, মানুষজন তো জানতেও পারবে না, জায়গাটা বেশি ভালো না। এখন তুমি এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। এদিকে আইনাল কাকা কিন্তু এই কথা মানতে পারেন না, কেননা এটা তো ওনার একটা ভিটা। ওনার বাবা এই জমিটা মৃত্যুর আগে দিয়ে গেছেন। ভাইদের চাপে হোক আর যে কোনো কারণে হোক, বাবার একটা দেয়া জিনিস, এটা উনি কিভাবে
ছেড়ে চলে যাবেন, এটা উনি মানতে পারছেন না। অনেক কষ্ট করে এই জায়গায় ঘর তৈরি করেছেন, মাটি কেটে এখানকার জমি উঁচু করেছেন, পুকুরের মাটি নিয়ে ভিটা তৈরি করেছেন। এখন এগুলো আসলে কিভাবে করবেন, ছেড়ে যাবেন, এটা নিয়ে উনি খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এদিকে ভালো ভালো জমিগুলো তো ওনার ভাই বোনেরা নিয়ে নিয়েছে, তারাও তো নতুন করে নতুন জায়গায় ওনাকে ঘর বাড়ি করতে দেবে না, এটা উনি জানতেন। এখন কি আর করা, তারপরও কিছু কাজ তো করতে হবে, গরুগুলো বিক্রি করে দেওয়ার দরকার। উনি কি করলেন, বেশ কিছু গরু নিয়ে বাজারে চলে গেলেন। যাওয়ার সময় পাশে এক প্রতিবেশীকে উনি সাথে নিয়ে গিয়েছিলেন। যেই বাজারে গিয়েছিলেন সেই বাজারটা ওনার বাড়ি থেকে প্রায় 15 থেকে 18 কিলোমিটার দূরে। উনি যখন ওখানে গিয়েছেন, যাওয়ার পর মোটামুটি সব গরুই বিক্রি করে দিয়েছিলেন, তবে একটা গাভী গরু আর কি, এইটার দর দামে বনাবনি হচ্ছিল না দেখে উনি ওই গরুটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন এরকম সিদ্ধান্তই গ্রহণ করলেন। যেহেতু সাথে একজন লোক আছে, নিয়ে যেতে সমস্যা হবে না, অন্যান্য গরুগুলো বিক্রি করে দিলেন। ষাঁড় গরু ছিল, গাভী গরু ছিল, মানে গাই গরু বলে অনেকে। এরপর ওই গরুটা নিয়ে ওনার রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন, অনেকটা পথ তো হেঁটে আসতে হবে। তা আসছেন, তখন এমন একটা জায়গায় চলে আসেন, ওখান থেকে আইনাল কাকার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে সর্বোচ্চ 30 মিনিটের মতো লাগতে পারে। ওই সময়ে আইনাল কাকা বলে উঠলেন যে, দেখছো ভাই, এমনিতে গরু কিন্তু এত পথ হেঁটে আসে না। এই গরুটা অনায়াসে এতটা পথ হেঁটে আসলো, একটা জায়গায় দাঁড়ালো না, বিশ্রামও নিল না। খুব ভালো তো, যেই না এটা বলছে সাথে সাথে গরু দাঁড়িয়ে গেছে। গরু তো আর নড়ে না। ওনাদের কাছে কিন্তু লাইট ছিল না, হারিকেনও ছিল না, অন্ধকারে ওনারা পথ দেখে দেখে আসছিলেন। তো যেখানে এসে গরুটা দাঁড়িয়ে যায়, ওইখান থেকে একটু সামনের দিকে তাকালে আর কিচ্ছু দেখা যায় না, মনে হচ্ছে ওখানে গুমোট অন্ধকার হয়ে আছে। অথচ ডানে বায়ে পেছনে কিন্তু মোটামুটি চাঁদের আলোতে দেখা যাচ্ছে। গরুগুলো কি করেছে, এবার দাঁড়ানো থেকে শুয়ে পড়ে। বিশেষ করে ওই গরুটা আর কি, ওখানে একটাই গরু ছিল, গরুগুলো না, একটাই গরু। তো তখন আর কি ওই ওনার প্রতিবেশী বলছেন, আরে আইনাল ভাই, মনে হয় তুমি বলছো এই কথাটা গরু শুনছে, যে সারা পথ বিশ্রাম নেয় নাই। তখন ওর মনে পড়ছে ওর এখন বিশ্রাম নিতে হবে, এই জন্য এখন সে বিশ্রাম নিচ্ছে। তো এই কথা শোনার পর দুজন একটু হাসাহাসি করেন, একটু তামাশা করেন, যে আসলেই তো গরুরও দেখি মাথায় বুদ্ধি হয়ে গেছে বেশি, আমাদের কথা বুঝতে পেরে ওর বিশ্রাম নেওয়ার কথা মনে পড়ে গেছে। এখন এই গরু যে বসছে, এইটা আর কোনোভাবেই ওঠে না। বাড়ির এত কাছাকাছি এসে এখন এই অবস্থা, এখন ওরা কি করবেন, গরুকে কোনোভাবে উঠাতে পারছেন না। যাই হোক, অনেক কষ্টে গরুকে একটা পর্যায়ে দুজন মিলে দাঁড় করান। দাঁড় করানোর সাথে সাথে হয় কি, ওই গরুটা এক পাশে দেয় এক ছেড়ে দৌড়, এমন ভাবে দৌড় দিয়েছেন, আচমকা হাত থেকে গরুর দইটাও কিন্তু ছুটে যায় আইনাল কাকার। এদিকে দুজন মিলে গরুর পেছনে ধাওয়া করেছেন। পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে গরু ঢুকে গেছে। এখন এই অন্ধকারের মধ্যে গরু খুঁজবেন কিভাবে? ওরা দুজন আলাদা না হয়ে একত্রে গরু খোঁজা শুরু করলেন। গরু খুঁজছেন, হঠাৎ করে মনে হলো কিছুটা দূর থেকে, অর্থাৎ ওনারা যদি পূর্ব দিকে থাকেন, মনে হচ্ছে পশ্চিম দিক থেকে গরু হাম্বা করে ডেকে উঠলো। তখন ওনারা বুঝতে পারলেন গরুটা ওই দিকে গেছে। তো ওই দিকে গিয়ে গরু খুঁজতে হঠাৎ করে মনে হলো দক্ষিণ দিক থেকে হাম্বা করে ডেকে উঠেছে, আবার দক্ষিণ দিকে গিয়েছেন। এইভাবে ওনারা যখন কোন একটা দিকে যান, উল্টো দিক থেকে ওই গরুর ডাক ভেসে আসে। এইভাবে অনেকটা সময় ওনারা ওই গরু খুঁজেছেন, কিন্তু গরুকে আর খুঁজে পান না। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে রাস্তার এক পাশে দুজন মিলে বসে পড়েন। চিন্তা করলেন যে এইভাবে আর গরু খোঁজা যাবে না, নিশ্চয়ই আমাদেরকে কেউ বোকা বানাচ্ছে। এদিকে ফজর আজান হয়ে যায়। আজান হয়ে যাবার পর দেখা গেল যে একটু একটু করে সকাল হওয়া শুরু হয়েছে। তখন দুজন মিলে ভাবলেন এইবার গরুটাকে খোঁজা যেতে পারে। যখনই খোঁজার জন্য ওনারা একদিকে পা বাড়িয়েছেন, তখনই দেখেন একটা বিভৎস দৃশ্য। গরুর মাথাটা পড়ে আছে, আর হাড়গোড় এদিক সেদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। মাথা ছাড়া একটু মাংসও নেই ওই হাড়ের সাথে, মাথাটা শুধু অক্ষত। দেখেই বোঝা যাচ্ছে এই গরুর এই অবস্থার অনেকক্ষণ আগেই হয়েছে। অথচ সারা রাত ওনারা গরু খুঁজেছেন, একদম ফজর আজানের আগ পর্যন্তও কিন্তু গরুর ডাক উনি শুনেছেন, যে একবার এপাশে ডাকে, একবার ওপাশে ডাকে। তাহলে এই ডাকগুলো ছিল এক মায়াজাল। ওনারা সারাটা রাত এই মায়াজালের পিছনে ছুটে বেরিয়েছেন, কিন্তু গরুকে
বহু আগেই একদম চেটে পুটে খেয়ে ফেলেছে দুষ্টু পিশাচের দল। এটা ওনারা বুঝতে পারেন। মন খারাপ করে বাড়িতে চলে আসেন। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহর অশেষ রহমতে ওই রাতে ওনার প্রতিবেশী এবং আয়নাল কাকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু এই গরুটার উপর দিয়ে গিয়েছে। তো এইটা গেল একটা ঘটনা। এরপর মাসখানেক ওনার বাসায় আর কোনো সমস্যা হয়নি। একদিন গভীর রাতের বেলা আয়নাল কাকার ঘুম ভেঙে যায়। ঘুম মূলত ভাঙে বাইরে থেকে কোন একটা শব্দের কারণে। ওনার কাছে মনে হচ্ছিল বিশাল আকৃতির কোন একটা বস্তুকে টেনে হিঁচড়ে বাড়ির উঠোন দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আয়নাল কাকা ঘরের বেড়ার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতে পেলেন কালো পোশাক পরিহিত 3 থেকে 4টি অবয়ব বিশাল দেহী একটা প্রাণীকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা যে কি প্রাণী এটাও ভালো করে বোঝা যাচ্ছিল না। এমনিতে তো আয়নাল কাকার প্রচন্ড রাগ, কারণ একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। দুইটা গরু তারা মেরে ফেলেছে। আয়নাল কাকা কি করেছেন, ঘরের ভেতরে থাকা একটা বাঁশের লাঠি নিয়ে দরজা খুলে বের হয়ে সামনে যেই অবয়ব পেয়েছেন সেটাকে বেদম পিটুনি দেওয়া শুরু করেছেন। এই খপ করে কেউ তাকে ধরে ফেলেছে। আমরা যেভাবে ঢিল ছুরি, হাতে ঢিল নিয়ে দূরে ছুড়ে দিই বা পুকুরের দিকে অনেকে ছুড়ে দেন, আয়নাল কাকার কাছে মনে হলো ওনাকে ওইভাবে খপ করে ধরে ঢিলের মতো করে ছুঁড়ে মেরেছে ওই পুকুরের দিকে। ধপাস করে গিয়ে ওই পুকুরের উপরে পড়েছেন। এত বড় একটা মানুষ পুকুরের উপরে এত দূর থেকে গিয়ে পড়েছে, আওয়াজটা কেমন হতে পারে? ওই আওয়াজে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখেন যে আয়নাল কাকা নাই, দরজা খোলা। উনি হারিকেন নিয়ে তাড়াতাড়ি বের হয়েছেন। বের হয়ে দেখতে পান উঠোনের উপরে ওনার মোটা বাঁশের লাঠিটা পড়ে আছে। এদিকে তো উনি ওনার স্বামীকে ডাকাডাকি শুরু করেছেন। ডাকের উত্তর নিয়েছেন আয়নাল কাকা। দেখা গেল যে আয়নাল কাকা পুকুর থেকে উঠে আসছেন, লুঙ্গি একদম ভিজে একাকার হয়ে গেছে। উনি লুঙ্গি চিপতে চিপতে উঠে এসছেন আর কি। ওনার স্ত্রী বলছেন যে কি ব্যাপার, তুমি পুকুরে গেলা কিভাবে, আর এত জোরে পানিতে আওয়াজ হলো বা কিসের? আয়নাল কাকা ওই সময় কিছু বলেননি, বললে ওনার স্ত্রী ওই সময় ভয় পেতে পারেন। উনি বললেন যে না কিছু না, আমি আসছিলাম, হঠাৎ করে পা পিছলে পুকুরে পড়ে গেছি। পরদিন সকালবেলা আয়নাল কাকার শরীরে বিভিন্ন জয়েন্টে এমন ব্যথা, উনি বিছানা থেকে আর উঠে দাঁড়াতেই পারেন না। যেই হুজুরের কাছে উনি গিয়েছিলেন, যার পরামর্শ নিয়েছিলেন, তার কাছ থেকে ঝাড়ফুঁক পানি পড়া নিয়ে আসেন। প্রায় দীর্ঘ 3 মাস ওনার আন্ডারে থেকে চিকিৎসা নেবার পর ওনার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে যায়। তবে পরিপূর্ণভাবে সুস্থ হয়নি। 3 মাস উনি খেতে খামারে যেতে পারেননি। ফসলের জমিতে আগাছায় একদম একাকার হয়ে গেছে। ফসলের ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবার উপক্রম হয়েছে। আয়নাল কাকা ছোটবেলা থেকেই অনেক পরিশ্রমী। সুস্থ হওয়ার পর একটা দিনও উনি বাড়িতে বসে রইলেন না। জমিতে গিয়ে সেই আগাছা পরিষ্কার থেকে শুরু করে নিয়ে আরো অনেক কাজ শুরু করলেন। তো উনি এরকম কাজ করছেন, কয়েকদিন স্বাভাবিকভাবে করলেন। একদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে, বিশেষ করে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। চাঁদের আলোতে আয়নাল কাকার কাজ করতে বেশ ভালোই লাগছিল। মনে আনন্দ নিয়েই নিজের জমিতে কাজ করছেন। নিজের জমিতেই তো কাজ করছেন, অন্য কারো জমিতে তো কাজ করছেন না, এটা নিজের কাজ, এই ভেবে মনের উৎসাহ নিয়েই কাজ করছেন। অনেকক্ষণ কাজ করার পর উনি চিন্তা করলেন থাক, আজকে আর করবো না, কালকে সে বাকিটা করব। এটা চিন্তা করে যখনই উনি উঠে দাঁড়িয়েছেন ওনার জমির ভেতরে, তখন উনি দেখতে পেলেন বেশ কিছুটা দূরে ক্ষেতের আইল ধরে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসছে। আয়নাল কাকা ভেবেছিলেন হয়তো বা তার মতোই কেউ মাটির কাজ করেছে, রাত পর্যন্ত এখন বাড়িতে ফিরে আসছে, এরকম তো অনেকেই করে। দেখি তার সাথে একসাথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাই। এদিকে উনি খেয়াল করলেন এই লোকটা হেঁটে আসছে তো আসছেই, হাঁটছে হাঁটছে, কিন্তু তার কাছে আর আসে না। কি ব্যাপারে, এতক্ষণ তো লাগার কথা না তার কাছে আসতে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে আয়নাল কাকা ডাক দিল, ও ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আমার কাছে আসেন। আরে এতক্ষণ ধরে হাঁটছেন, কাছে আসেন না কেন, আসেন। যেই নাই উনি এই কথা বলেছেন, মনে হলো দূরে থাকা ওই অভাবটা 1 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে তার থেকে মাত্র 1 হাত দূরে এসে দাঁড়িয়ে গেছে এবং বলছে, কিরে কেমন আছিস আয়নাল? সুযোগে ছিলাম রে, কবে তুই নিজে থেকে ডেকে কাছে নিয়ে আসবি, এখন সেই সুযোগটা পেলাম। তুই কিন্তু ডেকে আমাকে কাছে নিয়ে আসছিস, এখন কিন্তু তোর আর নিস্তার নেই।
আইনাল কাকা চাঁদের আলোতে যতটুকু দেখতে পেলেন, লোকটার যে হাইট স্বাভাবিক একটা মানুষের মতোই, কিন্তু তার মুখমণ্ডল যেটা, মুখটা মনে হচ্ছে মানে সুচালো, অনেক লম্বা, এত লম্বা যে মনে হচ্ছে পুরো মাথাটা লম্বা হয়ে হাঁটু পর্যন্ত নেমে এসেছে। এরকম তো হয় না কখনো, কোনো মানুষের হয় না, এতটা লম্বা। এইটা দেখার পর উনি তো অনেক ভয় পেয়ে যান। এখন এর পরপরই ওই অবয়বটা আইনাল কাকার উপর ঝাঁপিয়ে পড়ে। আইনাল কাকাও বাঁচার জন্য অনেক চেষ্টা করছেন। এর ভিতরে হয় কি, সত্যি সত্যি ওনার পরিচিত একজন ব্যক্তি ওই পথ দিয়ে হেঁটে আসছিলেন। উনি দেখছেন যে কোন একটা মানুষকে জোর করে, উনি কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু একটা মানুষকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই মানুষটা নিজের মাথাটাকে নিজেই মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। তো উনি আবার দূর থেকে বলছে, এই কে গো, ওখানে কি করো, কি হয়েছে, কি সমস্যা? তখন নাকি ওই অবয়বটা বলে ওঠে, বেঁচে গেলি রে, পরবর্তী সময় তোর সাথে দেখা হলে কিন্তু তোর জীবনের শেষ দিন, তোর বাড়ির কাছে একজন লোক চলে আসছে বলে ছেড়ে দিলাম। তখন ওই অবয়বটা নাকি চলে যায় ওখান থেকে। এদিকে ওই ব্যক্তি কাছে এসে দেখেন আইনাল কাকার এই অবস্থা, অচেতন হয়ে পড়ে আছে। তখন আইনাল কাকাকে উনি কাঁধে করে বাড়িতে নিয়ে আসেন। তখন ওই ব্যক্তি কি দেখেছিলেন ওই সময় এতটুকু বলেন, শুধু এতটুকুই বলেছিলেন যে সে নিজেই মনে হচ্ছে ধস্তাধস্তি করতেছে, পড়ে যাচ্ছে, মাথা মাটির মধ্যে ঢুকাই দিচ্ছে, এরকমটাই দেখছি, এছাড়া তার কিছু দেখিনি। এরপর আইনাল কাকা আবারও অসুস্থ হয়ে পড়েন। প্রায় 6 মাসের মতো উনি অসুস্থ ছিলেন। এই অসুস্থতার মধ্যেই ঘটে যায় আর একটা মর্মান্তিক ঘটনা। আইনাল কাকার কিন্তু 3টা মেয়ে হয়েছিল। বড় মেয়ের নাম ছিল হোসনে আরা। ঘটনার সময় তার বয়স আনুমানিক 15 কি 16 বছর। আর আইনাল কাকা যখন অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু আইনাল কাকার স্ত্রী এবং হোসনে আরা অনেক পরিশ্রম করতেন। একদিন হয় কি, আইনাল কাকার স্ত্রী এবং হোসনে আরা দুজনই ওনাদের বাড়ির পাশে থাকা পুকুরে গিয়েছেন। সন্ধ্যার আগ দিয়ে গোসল করে আবার বাড়িতে ফেরত আসতেন। হয় কি যে আইনাল কাকার স্ত্রীর একটু জরুরি কাজ থাকার কারণে ওনার মেয়েকে বলেন যে তুই গোসল করে আয়, আমি একটু তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যাচ্ছি। উনি চলে আসেন, কিন্তু হোসনে আরা আর আসে না। সন্ধ্যা পার হয়ে যায়, হোসনে আরা আসে না। আইনাল কাকার স্ত্রী জোরে জোরে কয়েকবার ডাক দিয়েছেন, কিন্তু হোসনে আরার কোনো সারা শব্দ পাওয়া যায় না। একটা সময় আইনাল কাকার স্ত্রী পুকুর পাড়ে যান। পুকুর পাড়ে গিয়ে দেখেন যে ওখানে কেউ নাই, পানি একদম শান্ত, অর্থাৎ ওখানে কেউ গোসলও করছে না। আইনাল কাকার স্ত্রী তো হোসনে আরা বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। হোসনে আরার কোনো সারা শব্দ নাই। তো তখন আশেপাশে তো ঘর বাড়িও দূরে দূরে, তারাও তো আসলে এই ধরনের শব্দগুলো শুনতে সচরাচর পান না, যে এই বাড়িতে কোনো সমস্যা হলো কিনা। এদিকে আইনাল কাকাও বাড়িতে ফেরত আসেন, এসে শোনেন এই অবস্থা। উনিও পুকুর পাড়ে যান, কাউকে পান না। পুকুর পাড় থেকে যখনই বাড়ির দিকে ফেরত আসবেন, হঠাৎ করে পুকুরের পানিতে খলখল শব্দ হয়। ওনারা তাকিয়ে দেখেন হোসনে আরা পানির ভেতর থেকে উঠে আসছে, তার শরীর ভেজা। আইনাল কাকা আর ওনার স্ত্রী দুজনই বলে ওঠেন যে কি ব্যাপার, তুই কোথায় গেছিস? আইনাল কাকা কিন্তু অসুস্থ ছিল, কিন্তু অসুস্থ থাকলেও একদম শয্যাশায়ী ছিলেন না, আশেপাশে যেতেন। ওই দিন আবার উনি বাইরে বেরিয়েছিলেন আর কি, কোন একটা কাজে। তবে ভারী কোনো কাজ করতে পারতেন না, ভারী কোনো কাজ করার মতো শক্তি সামর্থ্য ওনার হয়নি। উনি ফিরে আসার পর উনি দেখলেন যে এই অবস্থা। হোসনে আরা উঠে আসে, দুজন মিলে জিজ্ঞেস করলেন। হোসনে আরা কোনো কথার উত্তর দেয় না, চুপচাপ বাড়িতে চলে গেল। এরপর হোসনে আরা কারোর সাথে কোনো কথা বলে না, এক জায়গায় বসে থাকে তো থাকেই, আর নড়াচড়াও করে না, ওঠেও না। এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। একজন হুজুরকে নিয়ে আসা হয়, হুজুরের কাছে সব কথা খুলে বলা হয়। হুজুর ঝাড়ফুঁক করে দেন, কোনো উন্নতি হয় না। হোসনে আরা কথা বলে না। এইভাবে তো দিনের পর দিন চলে যাচ্ছে। এক রাতে হয় কি, হোসনে আরা নাকি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আইনাল কাকা অবশ্য এই শব্দটা পেয়েছেন। উনি চিন্তা করেছেন হয়তো বা সে ওয়াশরুমে যাবে, আর তাকে জিজ্ঞেস করলে তো কোনো উত্তর দেয় না, এই জন্য তো আর উনি কিছু জিজ্ঞেস করেন না। এদিকে ওয়াশরুমে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায়, সে আর ঘরে ফেরত আসে না। এত সময় তো লাগার কথা না। এরপর আইনাল কাকা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন, হোসনে আরার নাম ধরে চিৎকার চেঁচামেচি শুরু করে অনেকবার ডাকেন। এদিকে ওনার স্ত্রী উঠে পড়েন। এত জোরে ডেকেছিলেন যে দূর দূরান্তে যে ঘর বাড়িগুলো ছিল তারাও জেগে গিয়েছিল। তারাও দূর থেকে চিৎকার করে বলছে, ও আইনাল ভাই, কি হয়েছে? তখন আইনাল ভাই উত্তর দেন, মানে আইনাল কাকা উত্তর দেন যে
হোসনে পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু ওখান থেকে লোকজন চলে আসে, অনেক খোঁজাখুঁজি হয়। ওই রাতে হোসনে আর পাওয়া যায় না। তবে হ্যাঁ, হোসনে পাওয়া যায় কোথায়? সেইখানে যেখানে তার গরুটাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। খালি মাথাটা পাওয়া গিয়েছিল, হাড়গোড় পাওয়া গিয়েছিল, কোনো মাংস ছিল না। ওখানেই হোসনে পাওয়া যায়। তার মাথাটা আছে, তার পুরো কঙ্কালটা অক্ষত আছে, কিন্তু গলার নিচ থেকে শরীরের কোথাও কোনো মাংস নেই, শুধু কঙ্কাল আছে। আর মাথা বলতে গলার এখান থেকে মাথা পর্যন্ত এটা অবিকৃত, এটা কিছু হয়নি। এই দৃশ্য কি কোনো মা বাবা সইতে পারে? ওই সময় তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে? ওই অবস্থায় তাকে ওখান থেকে নিয়ে আসা হয়, কোনো মতে গোসল দিয়ে জানাজা দিয়ে দাফন করা হয়। সময় যাচ্ছে, আস্তে আস্তে মানুষজন আইনাল কাকার বাড়ি এড়িয়ে যাচ্ছে। জানে যে এই বাসায় বিভিন্ন ধরনের সমস্যা, আইনাল কাকার মেয়েটাকে এইভাবে খেয়ে ফেলেছে, এটা তো স্বাভাবিক কিছু না। ওই বাড়িতে গেলে তাদেরও বিপদ হবে। আগে তো বিপদ আপদে দু একজনকে পাওয়া যেত, এখন আইনাল কাকা ডাকলেও কেউ সহজে আসতে চায় না, এমন একটা ঝামেলা শুরু হয়ে গেল। বিশেষ করে আইনাল কাকার বড় মেয়ে হোসনার মৃত্যুর পর মানুষের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্ক শুরু হয়ে যায় আইনাল কাকা এবং তার পরিবার এবং ওই জায়গাকে ঘিরে। এখন এটা সমাধান কি? সমাধান তো করতে হবে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা একটা পরামর্শ করেন যে এরকম তো চলতে পারে না, সে তো আমাদের গ্রামে আমাদের সমাজেরই একজন মানুষ, এইভাবে তাকে তো বিপদে ফেলে রাখা যায় না, তার বাড়িতে পাহারা বসাতে হবে। প্রতিদিন 4 জন করে পাহারা দিবেন, তাদের দলনেতা থাকবেন আইনাল কাকা নিজেই। 4 জন আসে, যুবক বয়সী, যারা কোনো কিছুতে ভয় পায় না, খুব সাহস। তা আসেন, উঠোনে বসেন, নিজেদের মধ্যে তাস খেলেন, আর আইনাল কাকাও সেখানে থাকেন। 1 রাত 2 রাত মোটামুটি ঠিকঠাক মতো চলে যায়, কোনো সমস্যা হয় না, বেশ হাসি আনন্দই চলে যায়। তাদের গল্প করছেন, কিন্তু আইনাল কাকার মনের মধ্যে তার বড় মেয়ের যেই শোক, এটা তো রয়েই গিয়েছে। আর আইনাল কাকা তখনও পুরোপুরি সুস্থ নন, এমনি হাঁটাচলা করতে পারলেও ভারী কাজ করতে পারেন। তারা আইনাল কাকার সাথে বসে উঠোনে গল্প করছেন। আইনাল কাকার যেই একটা ঘর ছিল, বিশেষ করে ওই ঘরের ঢেকি ছিল, ঢেকি ঘরে চালগুলো ভাঙানো হয়, ওই ঢেকির উপরে বেশ কিছু মালামালও রাখা ছিল। হঠাৎ করে না শুনতে পাচ্ছেন ওই ঢেকি চলছে, অর্থাৎ ঢেকিতে পাট দেওয়া হচ্ছে, শব্দ হচ্ছে, ক্যাচ ক্যাচ শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। এরকম তো হওয়ার কথা না। তখন এই যে 4 জন, এই 4 জন যারা কিছুক্ষণ আগেই তাদের বিশাল সাহসের বিভিন্ন ফিরিস্তিগুলো দিয়ে যাচ্ছিল যে তারা এই করেছে সেই করেছে, এরকম ঘটনা ঘটছে, ভয় পাই নাই, এই 4 জন কিন্তু ভয়ে একদম গুটিসুটি হয়ে যায়। আইনাল কাকা উল্টো তাদেরকে সাহস দিয়ে বলেন, ভয় পেলে চলবে না, চলো আমরা সবাই মিলে গিয়ে দেখি ওখানে কি আছে। সবাই তো লাঠি নিয়েই পাহারা দিতে এসেছিল, সবাই লাঠি নিয়ে ওই ঘরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে তারা একটা জিনিস দেখলো, এই যে ঘরের চাল আর চতুর্দিকে বেড়া, এই বেড়ার ফাঁকা দিয়ে মনে হলো যে কোনো একটা জিনিস বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সময় ওই বেড়ার সাথে এবং চালের সাথে ঘষা লেগে একটু কচর মচর শব্দও হলো, কিন্তু জিনিসটা যে কি এটা বোঝা গেল না। দেখা গেল যে ঢেকির উপর যে জিনিসগুলো ছিল সেগুলো ওরকমই আছে, কোনো নড়চড় নাই, কিন্তু ঢেকি চলার আওয়াজ কিন্তু হচ্ছিল, ধপ 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 করে শব্দ হচ্ছিল। বিশেষ করে ঢেকির মাথাটা যখন সামনে পরে মাটির উপর আঘাত করে, এই শব্দ কিন্তু হচ্ছিল। এমনকি আশেপাশে যে মাকড়সাল জালগুলো ছিল সেগুলো কিন্তু অক্ষতই আছে। তাহলে এই শব্দগুলো কে করছিল? ওই রাতে এ পর্যন্তই হয়, এরপরে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি, বলতে ওই রাতে হয়নি আর কি। এরপর তো পরদিন সকালবেলা গ্রামের লোকজন নিয়ে রাতের এই ঘটনাটা যখন শেয়ার করা হলো, তখন আসলে মুরব্বীরা বুঝতে পারলেন যে এইভাবে পাহারা দিয়ে এই সমস্যার সমাধান হবে না, একজন ভালো হুজুরকে নিয়ে আসতে হবে। এছাড়া এভাবে পাহারা দিয়ে কি একটা মানুষের বাড়ি সবসময় রক্ষা করা যায়, তাদেরকে রক্ষা করা যায়? তারা একজন ভালো আলেমের সাথে যোগাযোগের চেষ্টা করলেন। গ্রামের মধ্যে যে কয়েকজন ছিলেন, ইনারা এই আইনাল কাকার সাথে কথা বললে তারা বললেন যে ঠিক আছে, আমরাও যাব, প্রয়োজনে কথা বলবো, কোনো সমস্যা নেই। একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর নাকি এসেই বলতে থাকেন যে এখানে কিভাবে মানুষ বসবাস করে, এখানে তো মানুষ বসবাস করার কথা না, এটা তো জিনেদের বসবাস করার জায়গা, এখানে আপনারা কিভাবে আছেন?
তখন ওই হুজুর বলেন যে দেখেন, এখানে যদি একটা দুইটা জিন থাকতো আমি না হয় সরিয়ে দিতাম, এখানে তো শয়ে শয়ে জিন আর শত শত বছর ধরে এরা আছে, এখান থেকে তো ওদেরকে সরানো খুব মুশকিল। হুজুর বলছেন যে এখানে দুইটা বড় বড় কড়ই গাছ ছিল না, আপনি কড়ই গাছ দুটো কেটেছিলেন, আপনি তো ওদের বাসস্থান নষ্ট করে ফেলেছেন, এই জন্যই তো ওরা এত ক্ষিপ্ত। এখন এটা নিয়ে খুব বেশি দূর কাজ করা যাবে বলেও মনে হয় না, তারপরও দেখি কি করা যায়। হুজুর ওনার মতো করে রুকিয়া করেন, ওই জিনেদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, উনি ওনার মতো করে জিনদেরকে বন্দি করার চেষ্টা করেছিলেন। তবে ওই জিনেরা নাকি হুজুরকে বেশ কিছু কথা বলেছিল, তা হচ্ছে যে ওই কড়ই গাছ দুটো যদি কাটা না হতো ওরা ওদের মতো থাকতো, আইনাল কাকা পরিবার নিয়ে তার মতো করে থাকতেন, কিন্তু এই গাছ দুটো কাটার কারণে ওদের বাসস্থান নষ্ট হয়েছে, এই জন্য ওরা ক্ষিপ্ত। আর তারা কিছু শর্ত দিয়েছে যে ঠিক আছে আমরা আইনাল কাকাকে আর বিরক্ত করব না, তবে নতুন করে আরো দুটি কড়ই গাছ রোপণ করতে হবে, মানে ছোট চারা রোপণ করতে হবে, আর একটা আস্ত গরু তাদেরকে দিতে হবে, তাহলে আপাতত তারা কোনো ক্ষতি করবে না, তারা তাদের মতো থাকবে আর আইনাল কাকার মতো থাকবেন তাদের পরিবার নিয়ে। তো এরকম একটা সমাধানে আসে। আইনাল কাকা সেই অনুযায়ী গরু দিয়ে দেন। তো গরু দেওয়ার একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছিল আইনাল কাকা, যে একাই যেতে হবে ওখানে, বিষয়টা এরকম না, কয়েকজন মিলেও সেখানে যেতে পারে, কিন্তু শর্ত হলো গরু দিয়ে আসার পর পেছন দিকে তাকানো যাবে না। আর এটা সেই জায়গা যেই জায়গাতে ওই যে একটা গরু শুধু মাথা বাদে সব পুরো অংশ খেয়ে ফেলেছিল, ওই জায়গার কথা বলে ওখানে দিয়ে আসতে হবে। আইনাল কাকা কয়েকজনকে সাথে নিয়ে একটা গরু ওখানে দিয়ে আসছিলেন। দিয়ে আসার পর কিছুটা পথ এগিয়েছেন, হঠাৎ করে ওই গরুর একটা আত্মচিৎকার ভেসে আসে। আত্মচিৎকার হতে হতেই মনে হলো থেমে গেল। অনেক সময় একটা সাউন্ড তীক্ষ্ণ থাকা অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে গেলে যেরকম হয় ওরকম। এরপরে চপচপ শব্দ, কটর মটর শব্দ, এতটুকু পেয়েছিলেন, বুঝতে পেরেছেন যে কিছু একটা ওই গরুটাকে ধরে খেয়ে ফেলছে। ওনারা ওখান থেকে চলে আসেন। পরদিন ওখানে যাবার পর ওই গরুর মাথাটাই শুধু ছিল, বডিগুলো এলোমেলো অবস্থায় ছিল, শুধু হাড় পড়েছিল, মাংস ছিল না, ঠিক যেমনটা হয়েছিল প্রথম গরুর মতো, বিশেষ করে যে গরুটাকে খেয়ে ফেলা হয়েছিল। এরপর আইনাল কাকার বড় মেয়ে হোসনে সাথে যেটা হয়েছিল, আর ঠিক একই রকম ভাবে এই গরুটাও ওই পরিণতি বরণ করেছে। তবে এটা তো ওনারা দিয়েই আসছিলেন। এরপর থেকে কিন্তু উনি পরিবার নিয়ে ঠিকঠাক মতো মানে বসবাস করছেন, খুব একটা সমস্যাও হচ্ছে না, মোটামুটি চলছে, দিনকাল চলছে। এভাবে আরো অনেকগুলো সময় কেটে যায়, এর মধ্যে কোনো ভয়ের ঘটনা ঘটেনি, উনি ওনার মতো করেই আছেন। একদিন হয় কি, একটু সন্ধ্যার আগ দিয়ে আইনাল কাকা দেখতে পান একজন ফকির গোছের মানুষ, তার কাঁধে একটা ঝোলা আছে, হাতে একটা লাঠি আছে, উনি পুকুরের পানিতে হাত মুখ ধুচ্ছেন। তো দূর থেকে আইনাল কাকা এটা পর্যবেক্ষণ করছেন যে এই বৃদ্ধ লোকটা এখানে আসছে। উনি দূর থেকে বললেন যে কে গো, আপনি কোন বাড়িতে যাবেন? ওই লোকটা কথার কোনো উত্তর দেয় না। ওই লোকটা উল্টো বলে, তোমার বাড়ি কোথায়? এই কথায় আইনাল কাকা একটু মন খারাপ করেন যে আমার বাড়িতে এসে আমার পুকুরে হাত মুখ ধুয়ে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায়। এই লোকটা তো আগে এই গ্রামে কখনো দেখিনি। আমি তার পরিচয় জিজ্ঞেস করলাম, সে উল্টা আমার পরিচয় জিজ্ঞেস করে। উনি বলছেন যে আমার বাড়ি তো এখানে, আপনি দেখতে পেলেন না যে আমি বের হয়ে আসলাম বাড়ির ভিতর থেকে, আমার বাড়ি এটাই, আপনি কে, কোথায় যাবেন? তখন ওই বৃদ্ধ লোকটি বলছে, এটা তোমার বাড়ি না পিশাচের বাড়ি? এখানে কোনো মানুষ থাকে না পিশাচ থাকে? আমি তো খালি পিশাচদেরকেই দেখি, আর তো কিছু দেখি না। মানুষ কই? তোমারই দেখতেছি মানুষ। তখন উনি বলেন যে আসলে কি বলবো মুরব্বী, এরকম এরকম ঘটনা তো ঘটছে, পরিবার নিয়ে অনেক অশান্তিতে আছি, তবে এখন কম, এখন তেমন কিছু হচ্ছে না, আমার মেয়েটাও মারা গেছে এইভাবে এইভাবে। তখন ওই বয়স্ক মুরব্বী বলেন, ঠিক আছে, তোমাকে তোমার বাড়ির ভেতর নিয়ে চলো, আমি সন্ন্যাসী গোছের মানুষ, নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াই সারা দেশেই, কোনো জায়গায় স্থায়ী হই না, কখনো কখনো কোনো কোনো মানুষের উপকার করার চেষ্টা করি, তোমার এই বাড়িটাকে আমি পিশাচ মুক্ত করব, তুমি রাজি আছো? তখন আইনাল কাকা বলেন, ঠিক আছে, আমি রাজি আছি। তখন ওই লোকটা কিছু কিছু উপকরণ সংগ্রহ করার কথা বলে, ইনস্ট্যান্ট সংগ্রহ করার কথা বলে, যে ওই জিনিসগুলো নিয়ে আসতে হবে। বিশেষ করে তখন 7 ঘাটের পানি লাগবে, 7টা পুকুরের পানি, ভিন্ন ভিন্ন জায়গায় পুকুর হতে হবে, একটা সাথে একটা কোনোভাবেই সংযোগ থাকা যাবে না, একটু দূরে দূরের পুকুর হতে হবে আর কি। তো আইনাল কাকা এই জিনিসগুলো সংগ্রহ করা ওনার জন্য খুব কঠিন ছিল না, তবে পুকুরের পানিটা ওনার নিজেকেই সংগ্রহ করতে হবে। তবে ওই বৃদ্ধ লোকটা বলে দিয়েছিল যে পুকুরের পানি সংগ্রহ করার সময়
পেছন থেকে অনেকেই ডাক দেবে, কথা বলার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবে সেগুলোর উত্তর দেওয়া যাবে না। উনি সন্ধ্যার পরপরই পুকুরের পানি সংগ্রহ করার জন্য, বিশেষ করে ঘাটের পানি, মানে 7 ঘাট থেকে পানি নিয়ে আসতে হবে। প্রথম ঘাট, দ্বিতীয় ঘাট থেকে পানি আনছেন, দুইটা ভিন্ন ভিন্ন পুকুর থেকে। তৃতীয় ঘাটে যখন গিয়েছেন পানি আনবেন, নিয়েছেনও, যেই না ঘাট বেয়ে উপরে উঠেছেন, হঠাৎ করে পেছন থেকে ডাক আসে, বাবা আমাকে নিয়ে যাও, আমি আর একা থাকতে পারছি না। কণ্ঠস্বরটা ওনার খুব পরিচিত। ওনার মনে পড়ে যায়, আরে এ তো আমার বড় মেয়ে হোসনে আরার কণ্ঠ, সে তো অনেক আগেই পিশাচদের আক্রমণে এ দুনিয়া ছেড়ে চলে গেছে। উনি পেছন দিকে ঘুরলেন, দেখলেন ওনার মেয়ে হোসনে আরা। তখন উনি বলছেন যে এই সমস্ত কথা বলে আমার কোনো লাভ নাই রে, আমি আমার কাজ করব, তোদেরকে এই বাড়ি থেকে তাড়াবো। তখন নাকি ওই হোসনে আরার রূপটা পরিবর্তন হয়ে যায়, একটা বয়স্ক মহিলা, ওরকম ভয়ঙ্কর ঠিক না, মানে ওরকম একটা রূপ ধারণ করে, এবং বলতে থাকে, এই শোন, এই এতগুলো বছরে কি নতুন করে তোদেরকে কোনো ঝামেলা করছি? আমরা আমাদের মতো আছি, তোরা তোদের মতো আছিস। ওই বৃদ্ধ একটা প্রতারক, খবরদারের কথা শুনিস না। এই কথা বলার পর আয়নাল কাকা আর কোনো উত্তর না দিয়ে উল্টো দিকে ঘুরে উনি বাড়ির দিকে হাঁটতে থাকে। তবে বাড়ির দিকে হাঁটলে তো হবে না, তাকে তো আরো পুকুরের পানি সংগ্রহ করতে হবে। ওই পানিগুলো রেখে এসে ঘটনা কি হয়েছে এটা আবার ওই বৃদ্ধকে বলেন। তখন বলেন, তুমি আরো 4 ঘাটের পানি নিয়ে আসো, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তবে এরপরে তোমার স্ত্রী, তোমার আরো পরিবার পরিজনের, বিশেষ করে তোমার বাবা, তোমার মা, এদের বেশেও কিন্তু আসবে, ভয় পেও না। সত্যি তাই, 4র্থ ঘাটের পানি আনতে গিয়ে তার স্ত্রীর বেশে তাকে ডাক দিয়েছে। উনিও দেখলেন তার স্ত্রী বেশে আসছে, কথা না বাড়িয়ে উনি আবার চলে আসলেন, ভয় পান নাই আল্লাহর রহমতে। এরপরে ওনার মৃত বাবা, মৃত মা, এরকম কিন্তু প্রত্যেকটা ঘাটে ঘাটেই ওনাকে বিরক্ত করেছে। শেষ ঘাটে এসে নাকি এত বিরক্ত করেছে, বলছে খবরদার এই কাজ করিস না, ওই বৃদ্ধ প্রতারক এই বাড়ি থেকে তোকেও তাড়াবে, আমাদেরকেও তাড়াবে। কিন্তু আয়নাল কাকা এটাতে পাত্তা দেন নাই, বাড়িতে চলে আসেন। সব জিনিস যখন দিয়ে দেওয়া হয়, ও বৃদ্ধ বলেন যে, বাবা তোমরা সবাই বাড়ির ভিতরে অবস্থান করো, আমি যদি মারা যাই তাহলে তোমার বাড়ি থেকে দূরে কোনো একটা কবরস্থানে আমাকে দাফন করো, কারণ আমার পরিবার পরিজন নাই। আর যদি বেঁচে থাকি তাহলে কথা তো হবে ইনশাল্লাহ। আর রাতের বেলা বাইরে বের হবে না, যত জরুরত আছে সব সেরে ঘরে ঢুকে পড়ো। ওনারা তাই করেন। গভীর রাতে ওই যে ঝড় টর এরকম যে শব্দ হয়, বিষয়টা এরকম না, তবে এমন কিছু শব্দ হয়েছিল মনে হচ্ছে দাপাদাপির শব্দ, উঠোনের উপর ধূপধাপ শব্দ হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, জাস্ট এতটুকুই, কিন্তু ঝড় বাদল এরকম কিছু না। ওই সময় কিন্তু বাইরে বের হওয়া নিষেধ ছিল। ওই বৃদ্ধ লোক বলে দিয়েছিলেন যে আমিও যদি ডাকি তাও ফজরের আগে দরজা খুলবা না। সত্যি সত্যি ওনাকে ডেকেছিল ওই বৃদ্ধের গলায়, কিন্তু আয়নাল কাকাকে ডেকেছিল, কিন্তু ওনারা বাইরে বের হন নাই। ফজরের আজান যখন দিল তখন ওনারা বাইরে বের হয়েছেন, দেখতে পেলেন ওই বৃদ্ধ লোকটি সুন্দর করে যেখানে বসে উনি রুকিয়া করছেন সেখানেই উনি ঘুমিয়ে আছেন। চারদিকে খুব সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এরপর বৃদ্ধ লোকটিকে উনি ডাক দিলেন। বৃদ্ধ লোকটি উঠে বললেন, আলহামদুলিল্লাহ, পিশাচগুলো চলে গেছে, যেতে কি আর চায়, অনেক কষ্টে বিদায় করতে হয়েছে। তবে এখন থেকে তোমার বাড়ি পরিপূর্ণভাবে এই পিশাচ মুক্ত। এখন থেকে তোমরা এখানে যা খুশি তাই করতে পারবে, কাউকে আর মান্যগণ্য করে চলতে হবে না। ওই বৃদ্ধ লোকটি 1-2 দিন ওই বাড়িতে ছিলেন, বিশ্রাম নিয়েছেন, পরবর্তীতে আবার কোথায় যেন চলে যান। উনি এভাবেই ব্রহ্মচারী হয়ে চারদিকে ঘুরে বেড়ান, এরকমটাই বলেছিলেন আর কি। তার নাম ঠিকানা বিস্তারিত কিন্তু আর আয়নাল কাকা জানতে পারেননি। এরপর ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, পুরো একটা মানুষের জীবনে কত ঘটনা ঘটতে পারে, আসলে তারই একটা সংক্ষিপ্ত রূপ আকারে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। রবার্ট টেইম নামে একজনের কাছ থেকে কালেক্ট করা হয়েছে এবং ঘটনাটি তার পূর্বপুরুষদের একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক পুরনো, পূর্বপুরুষদের কয়েক সিঁড়ি আগে, 1700 শতাব্দীতে ঘটেছিল ঘটনাটি। তো আমি এখানে তার গ্রেট গ্র্যান্ডফাদার হিসেবেই অ্যাড্রেস করব সুবিধার্থে, মানে আমার শেয়ার করার সুবিধার্থে, এবং ঘটনাটি আমার মতো করে আমি শেয়ার করব। তো রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তিনি সেই সময়কার ইউরোপের কোন একটা দেশের সেনাবাহিনীতে কাজ করতেন এবং সেখানকার ফিল্ড অফিসার ছিলেন তিনি।
তো তখনকার ব্যাপারগুলো ছিল এরকম, তারা এক এক জায়গায় তাদের দায়িত্ব ন্যস্ত থাকতো। যখন প্রয়োজন হতো তাদের দেখা যেত যে কমান্ড থেকে ডাকা হতো, তারা এক জায়গায় যেত বা বিভিন্ন কাজে তাদেরকে ন্যস্ত করা হতো। এছাড়াও তাদের বিভিন্ন জায়গায় এরকম সেনা ক্যাম্প থাকতো বা ঘাঁটি থাকতো, সেখানে তারা অবস্থান করতেন। তো রবার্টের এই গ্রেট গ্র্যান্ডফাদারের কাজ ছিল পোর্টের কাছে একটা জায়গায়, এবং সেখানে তিনি সেই যে মালপত্র আসতো, রাজকীয় যে মালপত্র বা যা আসতো, সেগুলো তিনি ওখানে রিসিভ করতেন, দেখতেন, অনেকটা কাস্টমসের মতো, বা সেগুলোর সিকিউরিটিতে তিনি ছিলেন, মেনটেন করতেন। তার সাথে অনেক তার ফোর্স ছিল, এবং তিনি খুব বিশ্বস্ত একজন অফিসার ছিলেন, ফিল্ড অফিসার ছিলেন, তাকে খুব বিশ্বাস করত সে সময়কার রাজ পরিবার। তো যাই হোক, একদিন এরকম রাতের বেলা রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তার নাম মার্ক, তিনি বসে বসে তার মতো লেখালেখি করছিলেন, কিছু কাজ করছিলেন। তো সেই সময় সেই অফিসগুলো ছিল খুব নীরব নিথর, বাতি জ্বলছে, তিনি লিখছেন। তো এই সময় তার কাছে একজন আসলো বা খবর নিয়ে বলল যে নতুন জাহাজ আসছে এবং সেখানে কিছু সরকারি এরকম ট্রেজারি জিনিসপত্র আছে, সেগুলো রিসিভ করতে হবে। তাকে বলা হয়েছে তিনি যেন ইমিডিয়েটলি তার সিনিয়রের কাছে রিপোর্ট করেন, ব্যাপারটা খুবই ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে বলছেন তাকে। তো মার্ক বললেন তার মেসেঞ্জারকে যে তুমি যাও, আমি আসতেছি বলে তিনি চলে যেতে বললেন। আর তিনি নিজের হাতের কাজগুলো গোটায় ফেললেন। গোটায় আসতে ধীরে তিনি বেরোলেন অফিস থেকে। তো অফিস থেকে বেরোয় দেখতেছেন খুব সুন্দর একটা রাত, মানে সুন্দর বাতাস চলতেছে চারিপাশে। আর তার যে অফিস বিল্ডিং এর বাইরে যে জায়গাটা, পেভিং করা রাস্তা, তার দুই পাশে বেশ ফাঁকা লনের মতো মাঠ ছিল। সে মাঠের মাঝে গাছ, বড় বড় গাছ, এবং সেটার পাতার ফাঁক দিয়ে সুন্দর আলোর আঁকিবুকি পড়তেছে। আর রাস্তার শেষ মাথায় দুইটা অয়েল ল্যান্টার্ন লাগানো, দুইটা পোলের মাথায় দুইটা লাইট, অয়েল ল্যান্টার্ন মানে সেটা হচ্ছে ওই সময়কার ল্যাম্পপোস্ট। তো ধোঁয়া উঠতেছে হালকা হালকা সেটার উপর দিয়ে, খুব সুন্দর লাগতেছে। তো মার্ক মনে মনে ভাবলেন নাইস নাইট ফর এ রাইড। সাধারণত যেটা হতো যে তিনি বের হয়ে তার বাসায় চলে যেতেন, তার কোয়ার্টারে। তো আজকে এই কল আসায় তাকে যেতে হবে এখন সেখানে। তো তিনি গিয়ে তার ঘোড়ার কাছে গেলেন, তার ঘোড়া বাঁধা ছিল সেখানে, ঘোড়াকে খুললেন, খুলে ঘোড়া নিয়ে তিনি চলা শুরু করলেন। তো হেঁটে চলতেছেন, ঘোড়ার যে লাগামটা ধরে হেঁটে যাচ্ছেন তিনি পেভিং করা রাস্তা দিয়ে, বেশ ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে মূল রাস্তায় উঠলেন, মূল রাস্তায় উঠে ঘোড়ায় চড়ে বসলেন। এইবার চলছেন মোটামুটি হেঁটে হেঁটে, ঘোড়া দুলকি চালে চলতেছে। তিনিও খুব একটা যে দিচ্ছেন, তাড়া দিচ্ছেন তা না। হেঁটে হেঁটে চলতে চলতে এক সময় তিনি দূরে দেখতে পেলেন তাদের যে তার বসের যে মূল অফিস, সেখানকার তাদের যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে তার বসের অফিস আছে ওখানে। তো ওখানে বেশ আলো জ্বলতেছে, বেশ অনেকগুলো ল্যান্টার্ন এরকম জ্বলতেছে। তিনি কাছে গিয়ে যখন দেখলেন ওখানে গার্ডরা তাকে দেখে চিনে দিয়ে স্যালুট করলো, ছেড়ে দিল। তিনি গেলেন ভেতরে, তো গিয়ে বসের সাথে দেখা করলেন। বললেন যে এত রাতে হঠাৎ কি ব্যাপার? তো বস বলতেছে যে তোমাকে রাখা হয়েছে আসলে স্পেশাল কারণে, বিকজ আমাদের একটা শিপমেন্ট আসছে। এই শিপমেন্টটা কোন একটা জায়গা থেকে আসছে আর কি। তো এটার ভেতরে অনেকগুলা জিনিস আছে, আর্টিফ্যাক্ট আছে, হেরিটেজ, এবং এগুলা যাবে হচ্ছে নতুন মিউজিয়ামে। তখন নতুন একটা মিউজিয়াম হচ্ছিল ইউরোপের কোন একটা জায়গায়, খুব বড় মিউজিয়াম। তো সেই মিউজিয়ামের জন্য এগুলো যাচ্ছে, এগুলো প্রাইসলেস আর্টিফ্যাক্ট। এবং এইটাগুলো যে এই ওয়াগনে করে যাবে, সেটার যে বল থাকবে সিল, সেটা সিল করা, এবং সেই ওয়াগনেরও যে লক, এটার চাবি থাকবে একমাত্র মিউজিয়ামের কাছে। মানে আমাদের কাছে আছে, আমরা লক করে দিব, আর মিউজিয়ামের কাছে থাকবে খোলার। তোমার কাছে কোনো রকম চাবি থাকবে না। আর তুমি তোমার বেস্ট ম্যান নিয়ে যাবা এখান থেকে, 20 জন বেস্ট ম্যান নিয়ে তুমি রওনা দিবা, এবং তুমি এটাকে পৌঁছায় দিতে হবে সেখানে। তো মার্ক বললো যে ওকে, ডোন্ট সিমস লাইক এ প্রবলেম। বলে যে নো, এটা প্রবলেম ঠিক না, তোমাকে যেতে হবে। কালকে তুমি আর্লি রওনা দিবা, এবং মানে কালকের দিনটাই শুধু তোমার সময়। কালকে সারাদিন সারা রাত প্রয়োজনে চলবা, তারপর দিন তোমাকে মিউজিয়ামে যেতে হবে। তো মার্ক বললো যে তোমার কি মনে হয় না এটা একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে সময়টা? বলে যে হ্যাঁ। মার্ক বললো রাতের বেলা এটা পথ চলাটা ঠিক হবে না, জঙ্গলের ভেতর দিয়ে এটা ঠিক জায়গা না। আমি বরং যদি, সে গেল কাছে গিয়ে তাদের ওই ম্যাপ বের করলো এখানকার, বললো যে আমি যদি এখান থেকে দিনের বেলা অমুক জায়গায় যাই, তো ওখানকার যে সরাইখানা আছে ওখানে মানে রেস্ট নেই, তারপর সেখান থেকে পরদিন আবার ভোরবেলা রওনা দিব। বলছে না, রাতেও পথ চলতে হবে, কারণ তারপর দিনই সকাল 10টার মধ্যে তোমাকে ওখানে থাকতে হবে এগুলো নিয়ে। তো একটু অবাক হলো মার্ক, বললো এত তাড়াহুড়া বুঝলাম না, আর ভবনের মধ্যে দিয়ে যাওয়াটা খুব কঠিন, ওখানে অনেক আছে, দস্যু আছে, ইত্যাদি ইত্যাদি। তো বললো যেন ডাজন্ট ম্যাটার, তুমি বেস্ট ম্যান নিয়ে যাবা 20 জন তোমার। তো মার্ক কিছু বলার নাই, যেহেতু তার কমান্ডিং অফিসার, সে বললো আচ্ছা ওকে আয়।
তো তারপর তার কমান্ডিং অফিসার তাকে বলল, তুমি কালকে সকাল 8টার সময় তোমার 20 জন অফিসার নিয়ে পোর্টে থাকবা এবং তোমাকে সব বুঝিয়ে দিব এবং ওখান থেকেই তুমি রওনা দিবা। তো মার্ক বললেন আই। আবার হচ্ছে রাজি হলেন, আর তো কিছু বলার নাই। তিনি তার কাছ থেকে বিদায় নিয়ে তার যে ওই রিলিজ পত্র, কাগজপত্র ইত্যাদি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে এসে চিন্তা করলেন যে আবার যাত্রা শুরু, আবার একটা কাজ করতে হবে। তবে রাতের বেলা তিনি ওই পুরো পথ ধরে চলতে চাইছেন না, যেখান দিয়ে যেতে হবে মাঝখানে বিশাল ফরেস্ট আছে আর কি, সেই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং তিনি জানেন যে ওইখানে অনেক রেবিলিয়ানরা থাকে, অনেক দস্যুরা থাকে, তারা এরকম ধনী মানুষ পেলে বা পেলে তারা এরকম হানা দেয়। যদিও রাজার ওয়াগন বা এগুলা মানে রাজকীয় ওয়াগন এগুলো তো ধরেন না, তারপরও তিনি জানেন যে এখানে রিস্ক থেকেই যায়। সেগুলো চিন্তা করতে করতে মার্ক সবকিছু নিয়ে তার কাগজপত্র এগুলো নিয়ে রওনা দিলেন। তিনি তার কোয়ার্টারে চলে আসলেন। এসে রাতের বেলা দ্রুতই, তিনি যেহেতু বড় জার্নির প্রিপারেশন নিতে হবে, তিনি দ্রুতই তার সবকিছু রেখে তিনি ফ্রেশ হয়ে ঘুমাতে গেলেন। তো খুব ভোরে মার্ক উঠে চলে গেলেন তাদের ওখানকার ব্যারাকে, এবং ব্যারাকে গিয়ে তিনি সেখানকার যিনি অফিসার তাকে বললেন যে নাম প্রপোজ করলেন যে অমুক অমুক অমুককে আমার দরকার। এরকম করে তিনি 5 জনের নাম প্রপোজ করলেন, 5 জনকে নিয়ে আসা হলো। তারা এসে কথা বললেন ওনার সাথে, তাদেরকে তিনি চেনেন এবং ওনার আন্ডারে আগে সার্ভ করছেন, তো হি নোজ দেম বেটার। তাদের সাথে কথা বলে বললেন যে তোমরা তোমাদের মতো 15 জন মানুষ নাও যারা তোমার আন্ডারে ভালো সার্ভ করে। তো ওই 5 জনই পিক আপ করে আরো বাকি 15 জনকে নিয়ে নিল। বললো যে আমাদের একটা এরকম কনসাইনমেন্ট নিয়ে যেতে হবে, রাজকীয় কনসাইনমেন্ট, তো এটার দায়িত্বে আমরা থাকবো ইত্যাদি ইত্যাদি ব্রিফ করলেন। করে তিনি সবাইকে বললেন যে চলো আমরা পোর্টের দিকে যাবো, 8টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে আমাদের সময় নেই, খুব দ্রুত। তো যাই হোক, তিনি তার মতো চলে আসলেন এবং দেখলেন যে ঠিক 8টা বাজার 20 মিনিট আগেই তার যে অফিসের সামনে একজন 20 জন পুরোপুরি তাদের সাজে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে চলে আসছে। তো তার কাছে বেশ ভালো লাগলো এই নিয়মানুবর্তিতা দেখে। তারপর সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন সে পোর্টের দিকে, এবং আসলে 8টার মধ্যে তারা পৌঁছায় গেলেন, একদম এক্সাক্ট টাইমে সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর দেখলেন যে ঠিকই পোর্টের বাইরে, মানে পোর্টের গেটের বাইরে একটা অংশে বিশাল একটা স্টেজ ওয়াগন দাঁড়ানো, এবং এটা খুব সুন্দর করে অদ্ভুতভাবে সিল করা। এরকম সিল করতে তিনি দেখেননি এর আগে কিছুকে। মানে এটার 2 পাশ থেকে মেটাল বার দিয়ে পুরো দরজা সিল করে দিছে, এবং সেটার মধ্যে মোটা মোটা 3টা তালা ঝুলতেছে, এবং ওই পাশেও 3টা তালা ঝুলতেছে। এবং বুঝলো যে ভেতরের দিকেও কোনো মেটাল একটা বক্সের মতো কিছু লাগানো আছে বা বসানো আছে ভিতরে। কারণ হচ্ছে যে এই স্টেজ ওয়াগনের এই পাশে জানালা ছিল, এই সারসির ওই পাশে কাচের ও পাশে দেখতেছে তিনি এরকম মানে মেটাল দেখা যাচ্ছে। তার মানে ওইটা মানে হয়তো বন্ধ করেছে বা বড় কোনো বক্স এটার মধ্যে বসানো আছে, যেটার কারণে এরকম। তো তিনি চিন্তা করছে এটা খুলবে কিভাবে। পরে বুঝতে পারলেন যে মেকানিজমটা, যে এই দরজাটা ভাঁজ হয়ে যাবে, এই যে তালা খুললে এটা অনেকটা পাল্লায় ভাঁজ হয়ে খুলবে, স্পেশাল ভাবে বানানো। যাক, মার্ক এরকম ওয়াগন আগে দেখেন নাই, তিনি ফার্স্ট দেখলেন এটা মানে স্পেশালি মেড, এবং এটার সাথে বড় মানে খুব দানবীয় সাইজের 3টা ঘোড়া লাগানো, এবং সেই সামনে যে বড় ল্যান্টার্নগুলো লাগানো, ল্যান্টার্ন সেটাও খুব পাওয়ারফুল ল্যান্টার্ন বোঝা যাচ্ছে, আর বেশ সুন্দর। কোচওয়ানের যে চেয়ার সেটাও সুন্দর। তো বেশ ভালো লাগলো তার কাছে এই গাড়িটা দেখে। তো এই সময় দেখলেন যে তার ওখান থেকে তার কমান্ডিং অফিসার তিনি হেঁটে আসছেন ভেতর থেকে। তার হাতে এরকম একটা লেটার, মানে চিঠি, সেটা আটকানো, সিল করা উপরে। তো সেটা এনে তার হাতে দিলেন, দিয়ে বললো যে এটা মিউজিয়ামের হাতে দিবেন, মানে মিউজিয়ামের যে ওখানকার কিউরেটর সে এটা নিবে। এবং এই তো তারপর তোমার কাজ শেষ মার্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর তুমি ফিরে আসতে পারো, তোমাকে 7 দিনের ছুটি দেওয়া হবে এরপরে। তো ছুটির কথা শুনে মার্ক খুব খুশি হয়ে গেল। সে সাধারণত এরকম স্পেশাল ছুটি পায় না, মানে হঠাৎ করে 7 দিনের ছুটি এরকম। তো সে খুশি হয়ে সে তার কমান্ডারকে থ্যাংক ইউ দিল, দিয়ে সে বলল যে তোমার কোথায়, কোচম্যান কই। তো তখন দেখলো যে কোচম্যান আসে ভেতর থেকে, এবং সে স্পেশালি অ্যাসাইন্ড টু ক্যারি দিস থিং। তো সে আসলো, এসে সে ওই কোচে বসলো, তার সাথে পরিচয় হলো। হওয়ার পরে তাকে তার যে কমান্ডার বললো ওকে বিদায়। তো তিনি স্যালুট দিয়ে রওনা দিলেন। তো চলা শুরু করছে, এই ক্যারিজ চলতেছে সামনে, এবং সেটাকে ঘিরে ফেলছে মার্কের যে ইউনিট, তারা ঘিরে রাখছে, তারা চারিপাশে ঘিরে রাখছে, এবং সেই ক্যারিজ মাঝখানে এইভাবে চলতেছে। তো চলতে চলতে তারা মূল রাস্তায় উঠে আসলো, এবং তারপরে আস্তে আস্তে তারা যে সড়ক ধরে চলে যাবে অন্য শহরের দিকে, সেই রাস্তায় চলে গেল। চলতেছে সারা দিন এইভাবে কাটছে। মাঝখানে একটা ব্রেক নিয়েছিল তারা,
ব্রেকে সবাই খাওয়া দাওয়া করছে, করে আবার চলতেছে। তো মার্ক বলে রাখছে যখনই আমরা কোথাও থামতেছি তখন অবশ্যই ক্যারেজের চারপাশটা ঘিরে রাখবো, তোমরা একবারে সবাই করবা না, এখানে 10 জন থাকবে এটা সামনে, আর 10 জন যে অন্যান্য কাজ যা করার করবা, আবার এই 10 জন আসলো ওই 10 জন, এভাবে সে জিনিসটাকে একটা রুটিন করে দিছে। তো এইভাবে তারা কিছু এরকম ব্রেক দিতে দিতে চলে আসলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত। তখন তারা ওই যে সরাইখানার কথা বলছিল, সেই সরাইখানার কাছাকাছি চলে আসছে মার্কের। তো মার্ক অনেক সময় আছে যে নিজের মতো কিছু সিদ্ধান্ত নিতে চলার পথে। তো সে একবারও চিন্তা করছিল যে আমি এক কাজ করি, এখানে থেকে যাই সরাইখানায়, এখানে থেকে ভোরে মানে খুব আর্লি, মানে রাত যখন মানে লেট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, রাত যখন শেষ হয়ে যাচ্ছে তখন খুব আর্লি মর্নিং এ বের হই। কিন্তু পরবর্তী চিন্তা করলো যে না, আসলে সময় মেকআপ করতে পারবো না, তাহলে তো সময় যদি মেকআপ করতে না পারি, এবং আমাকে বলছে যে এটা একটা মিউজিয়ামের ব্যাপার এবং সেখানে পৌঁছাইতে হবে টাইম মতো। তো পরে চিন্তা করলো যে না, আমি এর চেয়ে বরং আমি যদি আরো দ্রুত চলতে পারি, আমি যদি পৌঁছায় যেতে পারি মিউজিয়ামের সময়ের আগে, সেটা তো আমার জন্য ভালো। এই চিন্তা করে আর থামলো না সেখানে, সবাইকে বললো যে এই সরাইখানার পরে একটু সামনের ফাঁকা জায়গা আছে, ওইখানে যে একটা ব্রেক নিলে নিতে পারো, তারপর আমরা চলে যাব, আবার রওনা দিব, এবং এরপর তো কিন্তু বনের পথ শুরু হয়েছে। তো সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেল, এরকম এক জায়গায় থেমে তারা সবাই একটু মানে মানে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিল। তো চলতেছে চলতেছে, এরপর সেই বনের পথ শুরু হয়েছে। বনের পথটা একেবারে অন্যরকম। দেখা যাচ্ছে যে রাতের বেলা ঠান্ডা বেড়ে গেছে, ওই জায়গায় কুয়াশা ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, এলোমেলো ডালপালা, এবং এর মাঝখান যে রাস্তাটা চলে গেছে, রাস্তা কোনো জায়গায় মসৃণ, কোনো জায়গায় অমসৃণ, অনেক এখান থেকে অনেক ক্যারেজ চলে, এর জন্য সেটার একটা ব্যবস্থা আছে, কিন্তু বেশ ভৌতিক রাতের বেলা। তো তাদের যে ওয়াগান, সেটার সামনে তারা কিন্তু বাতি জ্বালাইছে, লণ্ঠনগুলো জ্বালাইছে, এবং তখন বুঝলো যে এই লণ্ঠনগুলো যে অনেক বড় লাগছিল, এর কারণ হচ্ছে এটার আলো ব্যাপক, চারিপাশে ছড়া যায়। তো এই ফাঁকে মার্ক চলে আসলো, সেই যে কোচম্যান তার কাছাকাছি তার ঘোড়া নিয়ে আসলো এবং তাকে জিজ্ঞেস করতেছে যে কতদিন ধরে এরকম করো। তো কোচম্যান বলতেছে আমার কাজই এটা, আমি সবসময় স্পেশাল যে কনসাইনমেন্ট এগুলো ক্যারি করি। বলতেছে স্পেশাল? মার্ক বলতে কি আছে ভিতরে? বলে আছে মিউজিয়ামের জিনিস আছে, আর্টিফ্যাক্ট অনেক দামি এবং এগুলো প্রাইসলেস, এগুলা যাচ্ছে, এটা অন্য জায়গাতে আসছে, যে মিউজিয়ামে যাবে বুঝতে পারতেছে, এবং যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে এটা খুব বড় মিউজিয়াম হবে, মানে পৃথিবীর মধ্যে নাম করা হবে এখানে, তো এর জন্য যাচ্ছে এটা, এবং খুব প্রেশাস কনসাইনমেন্ট। তো বলছে তুমি জানো না? মার্ক জিজ্ঞেস কি আছে ভিতরে, জাস্ট ফ্রেন্ডলি একটা কোয়েশ্চেন সে করতেছে। বলছে না, আমি জানি না, আর আমার জানলেও তোমাকে বলার অথরিটি নাই। তো এই বলে চলতেছে। তো মার্ক একটু অবাক হলো যে মানে লোকটা একদম কাঠকোট্টা টাইপের, সে কোনো মানে কথাই বলতে চায় না। তো এখানে একটা ভয় আছে, এরকম রাত্রে চলার পথে কয়েকটা জিনিসের ভয় পায় যারাই চলে এখানে, এমনকি রাজার বাহিনী যখন চলাফেরা করে তাদের মধ্যে সবচেয়ে ভীতি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অতিপ্রাকৃত জিনিসের ভয়। মানে সে সময় ওই মেডিভেল টাইমে অনেক বেশি উইচ হান্ট হয়েছিল, তো এটা তো বেশি দিন হয় নাই তখনও, মানে ওই সময় তারা ভয় পেত যে এই উইচরা লুকায় আছে বনের মধ্যে কোথাও, আবার উইচদের আত্মাও আছে তারা বিশ্বাস করত, এবং নানা রকম আরো অনেক অতি প্রাকৃতিক জিনিস তারা দেখছে, অনেকে দেখছে এবং শুনছে, এবং তারা ভয় পেত, কারণ জঙ্গল অনেক ডেন্সড, বিশাল বন। এর মধ্যে আরেকটা ভয় ছিল হচ্ছে আউটলয়ের ভয়। অনেকেই ছিল ডাকাত হয়ে গেছিল, এবং ডাকাতরা এরকম বড় কোনো মার্চেন্ট বা কোনো পেলে থামায় সেগুলোকে ডাকাতি করতে, মেরে ফেলতো যারা থাকতো, তাদের সবাইকে তারা শেষ করে দিত এখানে। তো এই ডাকাতদের একটা ভয় ছিল, আর ভয় ছিল উলফের প্যাক। উলফের প্যাক চলাফেরা করতো, তো এই উলফের প্যাকের সামনে যদি কেউ পড়তো তাহলে কিন্তু একেবারে মানে খারাপ অবস্থা, যদিও তারা আর্মার পড়া সবকিছু পড়া, তারপরও ভয়ঙ্কর আক্রমণ হইতো। তো এই সবকিছু নিয়ে তারা বেশ ভয়ে ছিল, এবং এই যে এদের টোটাল যে এই যে পসিটা চলতেছে, এরাও কিন্তু বেশ ভয়ে আছে। রাতের বেলা এই ল্যান্টার্নের আলোতে যতদূর যাচ্ছে তাদের এই যে ক্যারেজটার সামনে 2টা ল্যান্টার্ন, পাশে ল্যান্টার্ন 2টা, মানে বেশ আলো ছড়াচ্ছে, তারপরও তারা ভয়ে ভয়ে আছে। এবং ল্যান্টার্নের আলোগুলা এই যে সাথে যে যারা এখানে যারা সোলজার আছে তাদের যে আর্মার আছে সেটার মধ্যে লেগে চমকাচ্ছে, আর্মারগুলো একদম পলিশ করা আর্মার, সেগুলোর মধ্যে চমকাচ্ছে। তো মার্ক এই তার বাহিনীকে ভয় যাতে না পায় এর জন্য, এবং তার সাথে আরো 5 জন তার ইমিডিয়েট জুনিয়র অফিসার আছে যারা তাদের সাথে কথাবার্তা কমিউনিকেট করতেছে, তারাই তো বাকিদেরকে পিক করছে। তো সবাইকে বেশ চিয়ার আপ করার চেষ্টা করলো, সামনে চলে যাচ্ছে, অনেক সময় ছোটখাটো জোক করতেছে, কথা বলতেছে, যাতে অন্যরা চিয়ার আপ থাকে। এভাবে করতে করতে তার যে জুনিয়র অফিসার যারা ছিল তার মধ্যে একজন এসে বলল যে বস, সামনে একটা আছে, বাঁক আছে, এবং বাঁকের পাড়ে একটা ছোট্ট স্ট্রিম আছে, এই স্ট্রিমটা খুব খারাপ,
আমাদের কিন্তু এটা ক্রস করতে হবে। এই হাঁটু পানির নিচে পানি, বাট ওই জায়গাটা কিন্তু আসলে ভয়ের। তো মার্ক তখন জিজ্ঞেস করতেছে যে কি জন্য ভয়ের? বলে ওইখানে উইচ আছে। বলে মানে? বলে ওইখানে সবাই বিশ্বাস করে যে ওখানে একটা উইচ আছে এবং সেই উইচের টোটাল যে জায়গা ছিল সেই জায়গাটা সবকিছু পরবর্তীতে রাজার ইরা পোড়াই দিছিল। তো মানুষ বিশেষ করে যে উইচ এখন ওইখানে আছে এবং এ কিন্তু মানুষকে ক্ষতি করে, এবং অনেকের কাছে লোক মুখে শোনা যায় সে নাকি মানুষকে বিভিন্ন রকমের প্রবলেম করছে। তো তখন মার্ক বলে যে এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাদের যদি ওই স্ট্রিমের উপর দিয়ে যেতে হবে, কোনো সমস্যা নাই, উই মাস্ট ক্রস। এটা বলে সে বলে সাহস দাও সবাইকে, বলো কোনো ব্যাপার না, আর এটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই। তো এটা বলে মার্ক নিজে একটু সামনে চলে আসলো পুরো পসির এবং চলা শুরু করলো। তো তাদের চলতেছে, তাদের যে ওয়াগন চলতেছে, শব্দ একঘেয়ে চাকার শব্দ, ঘোড়ার খুরের শব্দ, কেউ কারোর সাথে কথা নেই। আরমারে ঘষা লাগতেছে, মানে আরমার তো সব মেটালের, শরীরের মধ্যে ঘষা লাগতেছে যারা নড়াচড়া করতেছে, এরকম একটা অবস্থা। আর রাতের বন তো জেগে উঠছে, মানে বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, দূরে পেঁচা ডাকতেছে এবং অন্যরকম একটা শব্দ। তো যাই হোক, এর মধ্যে চলতে চলতে হঠাৎ করে বেশ জোরে সোরে একটা মানে পানির স্রোতের শব্দ পাওয়া শুরু করলো। ওরা যেতে যেতেই মার্কি মানে জিনিসটা ফার্স্টের দিকে পাওয়া শুরু করছে, মানে স্রো স্রো করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো সেই যে স্ট্রিমের কথা বলছিল এটার কাছে মনে হয় চলে আসছে। তো সে সবাইকে বললো তোমরা আসতে থাকো, আমি একটু এগিয়ে যাই বলে সে রওনা দিল, একটু এগিয়ে গেল সামনে। তো যেতে যেতে বেশ খানিকটা এসে এক জায়গায় দাঁড়াইছে, কারণ তার ওই যে তাদের যে ওয়াগনের আলো এতটুকুই আসতেছে, এরপর আর যাচ্ছে না, শব্দ পাইতেছে, বেশ সর করে পানি যাচ্ছে। তো সে ওদেরকে সিগন্যাল দিল আসার জন্য। তো আস্তে আস্তে আসলো তারা। আসার পর আলোটাও তো এগিয়ে আসছে ওয়াগনের, দেখতেছে যে এইখানে একটা স্ট্রিম, এবং স্ট্রিমটা তার সাথে যে তার যে জুনিয়র অফিসার বলছিল যতটুকু তার থেকে বেশ গভীরই মনে হচ্ছে। তার যে জুনিয়র অফিসার বলছিল যে প্রায় হাঁটু পানি হবে, তো না, তার থেকে বেশি পানি দেখতেছে এবং খরস্রোত, আরো স্রোত বেশি। তো সে তখন ডাক দিল, সে অফিসারকে বলল যে কি ব্যাপার, তুমি না বলছিলা যে পানি একটু? বলে যে আমি তো আসলে দেখি নাই, আমি যা শুনছি সেটাই তোমাকে বলছি, বাট এখন তো মনে হচ্ছে যে এটা আরো রাফ। সে বলছে ওকে, তো এখান থেকে সাবধানে যেতে হবে, জায়গাটা একটু ঢালুও আছে, মানে ওয়াগন পার হতে গেলে, ওয়াগন তো ভার, যদি এখানে ওই যে দেখাচ্ছে যে কতগুলো পাথর টাথর কাত হয়ে গেলে, পড়ে গেলে সমস্যা। তো মোটামুটি একটা তারা অ্যাসেসমেন্ট করে বললো আস্তে ধীরে এগোতে হবে এইভাবে। আর তাদের এই যারা ইউনিট ছিল তাদের সোলজারদেরকে বললো ঢালু সাইডে তারা তোমরা বেশি থেকো, যদি ওয়াগন কাত হয় তাহলে যাতে হাত দিয়ে ওটাকে ধাক্কা দিয়ে সোজা করা যায়। আর মার্ক পার হয়ে গেল, সেটা দেখলো যে সে পার হওয়ার সময় তার ঘোড়ার পায়ের অনেকখানি ডুবে গেছে পানিতে। আস্তে আস্তে ওই পাশে উঠলো, ওই পাশে উঠে সে ওখানে দিচ্ছে। তখন সে দেখতেছে যে এই ছোট এই যেটাকে বলে স্ট্রিম বা ঝর্ণা, সে ঝর্ণার যে স্রোত যায় যেটা খালের মতো আর কি, তো সেটার ওই পাশ থেকে তাদের যে এই ওয়াগন আস্তে আস্তে করে পানিতে নামছে, ওয়াগনের ঘোড়াগুলো নামলো এবং এগুলো কেমন যেন ছটফট করতেছে, একটু তারা একটু মানে অস্থির হয়ে গেছে, মাথা নাড়তেছে, কেশন নাড়তেছে, একটু অস্থির হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়ছে গাছগাছালির উপর থেকে এই ঝর্ণার পানিতে, মানে সেই স্রোতস্বিনীর পানির মধ্যে, সেটা কেমন জানি চাঁদের আলোতে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে। তো ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, সেগুলো এরকম ছটফট করতেছে এরকম। এই সময় মনে হলো যে একটা অপরিচিত পাখি কোনো জায়গার থেকে ডাক দিছে। এই পাখির ডাকটা মার্ক কখনো শুনেনি, তীক্ষ্ণ একটা পাখির কণ্ঠের ডাক। শুনে মনে হলো যে তার যে ইরা আছে, সোলজার আছে, তারা বেশ মানে অস্থির হয়ে গেল, মাথায় দিকে করতেছে। তার যে ইমিডিয়েট যে জুনিয়র অফিসার সে তাড়াতাড়ি মার্কের কাছে চলে আসলো, সে এখানে ছিল, মানে বেশ দূরে না। সে আসলে এসে বললো কি এই যে উইচের কার্যক্রম শুরু হয়েছে এখানে, এটা উইচ। তো মার্ক বলতে আরে উইচ এইভাবে পাখির মতো ডাকে নাকি, কি বলো তুমি এসে? তো সে মার্ক নিজের তলোয়ার বের করে ফেলছে, বের করে সে তাকাচ্ছে এদিক ওদিক। এই সময় মনে হলো তাদের সবগুলো ঘোড়াই অস্থির হয়ে গেল, মানে মার্কের নিজের ঘোড়াই মানে এরকম ডাক দিয়েছে নাক দিয়ে এবং সে পা ঠুকতেছে মাটিতে। এরকম সাধারণত সে জানে যে উলফ যদি আশেপাশে এসে পড়ে ঘোড়া এরকম করা শুরু করে। তো সে বললো যে এখানে আমার মনে হয় উলফের কোনো আছে, প্যাক আছে আশেপাশে। এরকম সময় শব্দ পাওয়া শুরু করলো তারা আশেপাশে, যে মনে হচ্ছে যে তাদেরকে সারাউন্ড করে ফেলতেছে উলফ, একটা ঝর্ণার এদিক ওদিক দিয়ে পুরা, মানে কেমন উলফের যে ডাক, নিজেরা কমিউনিকেট করা ডাক, না হাউলিং না, নিজেরা কমিউনিকেট করা ডাক, সেটা পাচ্ছে। তো মার্ক কিন্তু মানে বেশ অস্থির হয়ে গেছে, কি করবে। এর মাঝে তাদের ওয়াগন কিন্তু নামায় ফেলছে স্ট্রিমের মধ্যে, এবং ওয়াগনের নিচের চাকা, মানে যে চাকার যে নিচের অংশ, মানে পা দানি যেখানে থাকে ওই পর্যন্ত পানি যাচ্ছে, দেখতেছে সরসর করে যাচ্ছে ওইখান দিয়ে। তো এবং ঘোড়াগুলোও খুব আস্তে আস্তে টানতেছে, কিন্তু ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, ডাকতেছে, মাথায় এরকম ঝাঁকি দিতেছে বারবার। তো তার যে সোলজাররা ছিল এই পাশে,
ওয়াগনের এই পাশে, তারাও বেশ তৎপর হয়েছে যে যদি কাত হয়ে যায় কি হবে, কিন্তু তারাও বেশ মানে টেনশনে আছে। তারাও মনে হয় এদিক ওদিক তাকাচ্ছে বারবার যে কোনো শব্দ অন্যরকম ভাবে পায় কিনা। তারা যে শব্দগুলো পাইতেছে এটাই কেমন জানি লাগতেছে তাদের কাছে। হঠাৎ করে ওই পাখির ডাকটা আরো 2-3 আসলো, আর এই সময় ওয়াগনের ঘোড়াগুলো জোরে তাড়াতাড়ি সামনে যাওয়ার চেষ্টা করলো। সামনে যাওয়ার চেষ্টা করাতেই ওয়াগনটা সামনের দিকে বাড়লো, বেড়ে তার একটা চাকা মনে হলো পাথরের খাদে পড়ে কাত হয়ে গেল ওই পাশে। তো সোলজাররা সবাই ধরে বসলো ওই পাশে, ধরে বসে চাপ দিচ্ছে এটাকে সোজা করার জন্য, কিন্তু এটা সোজা করতে পারতেছে না, অনেক কষ্ট এবং অনেক ওজন ভেতরে মনে হচ্ছে, মানে ভালো ওজন এরকম। তো ওরা প্রচন্ড ঠেলতেছে, কিন্তু ঠেলতে ঠেলতে দেখা গেল যে তারা পারলো না। তাদের মধ্যে 2-3 জন ধূপধাপ করে পড়ে গেল, এই ঝর্ণার মধ্যে পড়ে গেল, মানে যে স্ট্রিমের মধ্যে পড়ে কিছুটা সামনে চলে গেল। মেটাল পড়ছে, পাথরের মধ্যে শব্দ হলো, তাদের শরীরে আর্মার আছে। এরপর কড়কড় করে শব্দ করে পুরো ওয়াগনটা কাত হয়ে গেল এক সাইডে, এবং একটা বোল্ডার ছিল, বড় বোল্ডারের মধ্যে আটকায় গেল ওয়াগনের একটা সাইড। তো দেখতেছে যে পুরো পড়ে যায়নি, সাইড হয়ে গেছে এরকম। আর ঘোড়াগুলা ছোটার জন্য একদম ওখান থেকে পাগল হয়ে গেছে, এবং তারা আরো টানার চেষ্টা করতেছে সামনে। তো কোচম্যান যে ছিল সে চিৎকার করতেছে যে সে তো এরকম কাঁধে পড়ে যাচ্ছে। তো সে কোনো মতো ঝুলে থেকে বলতেছে যে তোমরা এখানে সোজা করো, এটাকে সোজা করো। তো এরা আবার চেষ্টা করতেছে সোজা করার জন্য, আর ঘোড়াগুলাকে এখন বলতেছে ছেড়ে দিয়ে সামনে বাড়তে। তো ঘোড়া ছাড়তে একজন গেল, এই সময় ঘোড়াগুলো প্রচন্ড টান দিল। টান দেওয়াতে সামনের অংশের চাকাটা একটু ঘুরছে, এবং এই পিছনের চাকাটাও মনে হয় একটু পিছলাই গেছে, এবং ওই যে বোল্ডারের সাথে বেঁধে গেছে ওইটা ছুটে গেল। ওয়াগনটা পুরা কাত হয়ে গেল, এরকম ঠাস করে কাত হয়ে গেল। কাত হয়ে ছ্যাঁচড়ায় সামনে যে পড়লো, মানে বুঝলো যে বেশ গেছে, মানে এটা কাত হয়ে একদম ছ্যাঁচড়ায় পাশে চলে গেছে। মার্কেট তো একেবারে দিশাহার অবস্থা, সে চিন্তা করছে কি করবে। অন্ধকার, এই পাশের যে ল্যান্টার্ন গুলো ছিল নিভে গেছে, আর সামনের একটা ল্যান্টার্নে আলো জ্বলতেছে। মার্ক বলতেছে ওইটাও নিভাইতে, কারণ যদি আগুন ধরে যায় আরেক সমস্যা। সাথে সাথে এখান থেকে তার যে সোলজাররা পানি নিয়ে স্ট্রিম থেকে নিয়ে ওই একজন ল্যান্টার্ন ভেঙে পানিগুলো দিয়ে দিল যাতে আগুন নিভে যায় ওখানে, যাতে কোনো আগুন না ধরে যায় আবার। তো মার্ক তো একদম বিহ্বল হয়ে গেছে যে মানে কি অবস্থা। এর মাঝে ওই সামনে যে ঘোড়াগুলোকে মানে খুলে দেওয়া হয়েছিল ওয়াগন থেকে, যাতে ওগুলো মানে এই টানাটানি আর না করে, কারণ অনেক করতেছিল, উদ্ভট কাজ কারবার করতেছিল, ওরা টানাটানি করতেছিল, এতে আরো মানে বাজে অবস্থা হইতেছিল। তো ঘোড়াকে খুলে দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো ছুট লাগাইছে ওখান থেকে বের হয়ে। তো এই ঘোড়ার পিছে পিছে আবার ওখানকার 2 জন এখানকার যে সোলজার তারা চলে গেছে ঘোড়ার পিছে পিছে ঘোড়া খুঁজতে, মানে ঘোড়াগুলোকে ট্রেস করে আনতে। তো খারাপ অবস্থা, এবং এর মাঝে যেই সোলজার পড়ে গেছে ওইখানে তারা উঠছে, এবং উঠে তারা অনেকে ধরে চেষ্টা করতেছে এটা সোজা করার, অনেক ওজন, এরা সবাই মিলে ওটাকে সোজা করতে পারতেছে না। এই সময় হঠাৎ করে এই স্ট্রিমের ওই পাশে গাছগাছার ওই পাশ থেকে একটা বাঁশির শব্দ আসলো, পেগান ফ্লুট, মানে পেগান বাঁশির মতো। বাঁশির শব্দটা চারিদিকে ছড়ায় যাচ্ছে, এবং কেমন জানি একটা টিউন, এবং একটা অংশ বাঁশির যে শব্দটা উদ্ভট ভাবে ফেটে ফেটে যাচ্ছে, কেমন জানি মনে হচ্ছে যে মানে ওইটাকে ফাইন টিউন না, কিন্তু বাঁশির শব্দটা ওখানে হচ্ছে এবং চারিদিকে ছড়া যাচ্ছে। তো সোলজাররা সবাই তলোয়ার বের করে ফেললে সাবধান হয়ে গেল যে এটা কোনো সিগন্যালিং কিনা। তারা ওই জিনিস তোলার চেষ্টা না করে সবাই সোজা হয়ে দাঁড়ায় আছে। কয়েকজন দাঁড়াচ্ছে স্ট্রিমের মধ্যে, তাদের হাঁটুর উপরে পানি সরসর করে চলে যাচ্ছে, তলোয়ার হাতে তারা এদিক ওদিক তাকাচ্ছে যে ঘটনা কি, বাঁশির শব্দ কোত্থেকে আসছে, কারা বাঁশি বাজাচ্ছে, কোনো ডাকাত বা কোনো কিছু। এই সময় সে উলফের শব্দ তারা শোনা শুরু করলো, গলাটা গড়গড় করতেছে উলফ এরকম, আর কালো একটা ধোঁয়ার মতো মেঘের মতো চারিদিক ছেয়ে গেল। মনে হলো যে একটা ডার্ক মেঘের মতো চারিদিক ছেয়ে যাচ্ছে, একদম চারিপাশে কুয়াশার মতো। তো মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মার্ক তো খুবই ভয় পেয়েছে। জিনিসটা কি, সে সবাইকে বলতেছে যে তোমরা সবাই ঘিরে দাঁড়াও, ওয়াগনটাকে ঘিরে দাঁড়াও, মানে ওয়াগনের কাছে যেন কেউ আসতে না পারে, কারণ তার তো এটাকে সিকিউর করার দায়িত্ব। তো তার সোলজাররা ঘিরে দাঁড়িয়েছে, এবং তার যে 2 জন সোলজার গেছে ঘোড়ার পেছনে, তাদেরও আসার নাম নেই। তো মার্ক চিন্তা করতেছে এখন কি হবে, সে চিন্তা করার চেষ্টা করছে। এর মাঝেই সে দেখতেছে চারিপাশ কালো ধোঁয়ার মতো কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে কালচে কুয়াশায়। এই কালচে কুয়াশার মধ্যে সে ওই বাঁশির শব্দটা মনে হলো তার কাল দিয়ে যাচ্ছে, এবং সেই কুয়াশা যেই জায়গায় লাগতেছে সেই জায়গাটা হিমশীতল হয়ে যাচ্ছে। খুব অবাক কাণ্ড। এই সময় মার্ক শব্দ পেল, মানে ঠাস ঠাস করে শব্দ, মানে মেটাল যদি পড়ে যায় কোথাও, মানে পাথরের উপর সেরকম শব্দ, পানির উপর পড়ে যাওয়ার শব্দ। মার্ক বোঝার চেষ্টা করলো ঘটনাটা কি। সে সাথে সাথে নিজের নিঃশ্বাস আটকায় রাখলো, মনে করতেছে যে নিঃশ্বাসের সাথে কিছু যাচ্ছে নাকি। সে বুঝতে পারলো তার থেকে 2-3 হাত দূরে একজন সোলজার দাঁড়ায় ছিল, সে ধাপ করে পড়ে গেল, এবং পড়ার সাথে সাথে তার যে আর্মার বাড়ি খেয়েছে সেটা শব্দ। সে বুঝতে পারলো যে তার সোলজাররা পড়ে যাচ্ছে, মানে বেহুশ হয়ে যাচ্ছে বা সেন্সলেস হয়ে যাচ্ছে বা ঘুমায় যাচ্ছে সামথিং।
তো মার্ক তাড়াতাড়ি দৌড় দিল এখান থেকে, মানে ওই সেই কুয়াশার মধ্যে দাঁড়াবে না, দৌড়ায় যে সে দেখলো যে কুয়াশাটা যেখানে ফিকে হয়ে গেছে সেটার বাইরে চলে আসলো সে। এবং সে নিচেও ফাইন্ড আউট করলো যে তার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে ঘুম চেপে আসতেছে এরকম। তো সে ওখানে দাঁড়ায় তার মাথা ঝাঁকা দিল, মাথা ঝাঁকা দিয়ে তার হেলমেট খুলে ফেললো। হেলমেট খুলে ফেলে সে তাকায় দেখতেছে যে সে যেখানটায় দাঁড়া আছে ওখানে চাঁদের আলো পড়ছে, তার থেকে সামনে বেশ খানিকটা সামনে কালো কুয়াশার মতো মেঘ জমাট বেঁধে আছে একটা জায়গায়, এবং ওই পাশের কিছু দেখা যাচ্ছে না। এবং ওই পাশে সে যে আর কোনো মানে তার যে পড়ার শব্দ পাইছে আর কোনো শব্দ নাই, মানে সবকিছু মানে নির্জন, মানে নিশ্চুপ, সেই রাতের সব শব্দ, শুধু বাঁশির শব্দও নাই, এবং উলফের কিছু গলার ভেতরে টানা টানা শব্দ। এর মাঝে সে ফিস 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 মন্ত্রের মতো শব্দ পাইল, মানে কেউ একজন মন্ত্র পড়তেছে এরকম। তো মার্ক চিন্তা করতেছে সে কি যাবে নাকি সামনে এগিয়ে, মেঘের এই যে একটা আচ্ছাদন, কুয়াশা যে ঘিরে ফেলছে এটার মধ্যে দিয়ে সে যাবে কিনা। পরে চিন্তা করলো যে না, এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু ওখানে সবাই ঘুমায় গেছে, এটার মধ্যে কিছু একটা আছে যেটার জন্যই সবাই ঘুমায় গেছে। তো মার ওইখানে চুপচাপ দাঁড়ায় আছে, তলোয়ারটাকে ধরে চিন্তা করতেছে কি হয়, মানে আসলে তার তো কিছু করার নাই, তার এখন একদম অসহায় অবস্থা। এই সময় সে শব্দ পেল একটা চড় 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 চড়, মানে ভাঙা চোরার শব্দ, মানে হচ্ছে কেউ মানে কোনো কাঠের জিনিসকে ভেঙে চুরে দুমড়ায় দিতেছে। তো সে বুঝতেছে যে তাদের যে ওয়াগনের লক কেউ ভাঙতেছে। এই লক ভাঙার মতো শক্তি কোনো মানুষের থাকার কথা না। অবাক হয়ে গেল সেটা কিভাবে সম্ভব, শব্দ যেটা হচ্ছে সে বুঝতে পারতেছে চড়চড় করে ওয়াগনের উপর থেকে কিছু ছিটতেছে এরকম। একটু পরে সে দেখতে পেল যে এই চাঁদের আলোতে ঠিক ওই কুয়াশার ভেতর থেকে এইরকম একটা মানে চওড়া একটা তক্তার মতো, মানে দরজা হবে ওয়াগনের, এটা বাতাসে উড়ে যে এরকম মানে কুয়াশার উপর থেকে উড়ে গেল, উড়ে যে দূরে ঠাস করে পড়লো, শব্দ হলো একটা, এবং বুঝতে পারলো যেটা শব্দ, তারপর ঘড় 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 শব্দ, কিছু একটা মানে সরতেছে ওইখান থেকে। আসলে মার্কের কিছু করার নাই, এরকম অমানসিক কাজ যদি কেউ করতে পারে সেখানে কি পরিমাণ শক্তি প্রয়োজন, আর এটা কিভাবে সম্ভব। এবং পুরো জায়গাটা কিন্তু তখন ওই কুয়াশাচ্ছন্ন। মার্ক হঠাৎ করে দেখলো কুয়াশার ভেতর থেকে 3টে নেকড়ে বের হয়ে আসছে, মানে বেশ বড় জায়ান্ট সাইজের ধূসর, তার দিকে তাকায় আছে। এবং তারপরে সেই নেকড়েগুলোর পেছনে পেছনে একটা মানে ক্লোক যেরকম পরে মাথা ঢাকা থাকে এরকম মাথা ঢাকা একটা ক্লোক টাইপের পরা একটা ফিগার বেরোলো। চেহারা বোঝা যাচ্ছে না, মুখের ভেতর কিচ্ছু দেখা যাচ্ছে না, তার হাতে একটা লাঠি, সে হাত দিয়ে এরকম দেখাচ্ছে মার্ককে সরে যেতে এখান থেকে। মার্ক তো আসলে সরতে পারে না, যেহেতু তার এখানে সোলজার আছে, তার ইউনিট আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। সে তলোয়ারটা নিয়ে সামনে মানে বেড়ে গেল, মানে সে মানে চিন্তা করলো যে ডুয়ার ডাই, আজকে অ্যাটাক করে এখানে হয় শেষ হয়ে যাবো বা কিছু। তলোয়ার নিয়ে সামনে চলে গেল। সে দেখলো যে উল্ফগুলো গড় গড় করে উঠে তার দিকে লাফ দিল, তারপর ঝাঁপায় পড়লো। তার শরীরে আর্মার আছে, সে বুঝতে পারছে সে ছিটকায় পড়ে গেছে, দূরে ঠাস করে পড়ছে, সে প্রচন্ড ব্যথাও পাইছে সে। এবং তারপরে মনে হলো যে তার চোখের সামনে দিয়ে কালো ধোঁয়াটা আসলো, একবারের মতো কালো ধোঁয়াটা এসে তাকে ঢেকে ফেললো। তো মার্কের আর কিছু মনে নাই। তো মার্কের সেন্স আসলো, তাকে দূর থেকে কেউ ডাকতেছে কমান্ডার কমান্ডার বলে। তার মানে সে হঠাৎ করে মনে হলো যে অনেক দূর থেকে কমান্ডার কমান্ডার বলে কেউ ডাকতেছে, এবং তার চোখে মুখে পানির ছিটা পড়লো। তখন সে ফট করে তাকালো, তো তাকায় সে দেখতেছে আকাশে একটা পূর্ণ চাঁদ, চাঁদের আলো চারিপাশে, মানে তার চারিপাশে ছেয়ে আছে আর কি। সে মাথা উঁচা করলো, করে দেখতেছে তার উপর ঝুঁকে আছে 2জন সোলজার তার। এবং তিনি তাদের জিজ্ঞেস করলো, তারা হেলমেট পরা, তিনি তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কে কে। তো তাদের নাম বললো যে আমরা ওই ঘোড়াগুলাকে পাই নাই, ঘোড়াগুলা চলে গেছে, আর এইখানের এই অবস্থা কেন। তো মার্ককে উঠালো তারা, মার্কও উঠলো তাদের সাথে, উঠে সামনে গেল, দেখলো সামনে যে দেখতেছে ওই যে স্ট্রিমের পাশে তাদের সোলজাররা পড়ে আছে। এর মাঝে মানে 2জন দেখলো যে উঠে বসে মাথা এরকম হাতাচ্ছে, আর বাকি অনেকে পড়ে আছে। তো আস্তে ধীরে তারা সবাইকে ওঠানোর চেষ্টা করলো। তো উঠতে উঠতে দেখলো যে ওই পাশে ওই তাদের যে ওই যেই ওয়াগনটা, সেই ওয়াগনের একটা সাইডে 2জন তাদের সোলজার চাপা পড়ে আছে ওয়াগনের নিচে। ওয়াগনটা কাজ হয়েছে, সেটা নিচে চাপা পড়ে, মানে ওরা মানে ওদের আর প্রাণ নাই, ওরা ওখানেই শেষ হয়ে গেছে। আর ওয়াগনের এই পাশের যে অংশটা যেটা তালা মারা ছিল বড় এরকম দিয়ে, মানে এরকম লোহার বার দিয়ে, সেটা নাই, পুরোটা ফাঁকা। তো মার্ক তো পুরো হয়ে গেছে, সে দ্রুত ওখান থেকে ক্লাইম করে উপরে উঠলো। উঠে ভিতরে উকি দিয়ে দেখতেছে ওখানে কিচ্ছু নাই, ভেতরটা একটা ফাঁকা, একটা হলো, মানে এর ভিতরে কিছু যা ছিল সেটা নিয়ে গেছে কেউ উঠে। তো মার্ক তো একদম মানে অবাক হয়ে গেল যে কেমনে কি হলো, এটা কেমনে উঠায় নিল, এটাকে ভাঙলো কিভাবে। এই যে এই দরজা বা এই পার্টটাকে ভেঙে যে উড়ায় ফেলছে সেটা সে দেখছে ওই সময়। তো সে মানে খুব অবাক হয়েছে, এবং মানে তার কিছু বলার নাই,
সেখান থেকে নামলো, নেমে তাড়াতাড়ি তার সোলজারদের খোঁজ খবর নিল। এই দুইজন তো এটা তলে পড়ছে, বাকিরা সবাই ঠিক আছে নাকি সে দেখলো। তো দেখলো যে হ্যাঁ, বাকি যে 18 জনকে পাওয়া গেল, এবং তার যে ওই যে বিশ্বস্ত 5 জন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে 2 জনের একজন, আর 4 জন ছিল এখানে। আর সবাইকে এক করে তখন সে সবার কাছ থেকে নিল যে সবাই ঠিক আছে কিনা। তো বললো হ্যাঁ সবাই ঠিক আছে, সবাই নড়তে চড়তে পারতেছে, সবাই চলতে পারতেছে, বাট সবাই খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। তারা যদিও যোদ্ধা এবং সেনাবাহিনীতে যুদ্ধ করে, তারপরও তার প্রচন্ড ভয় পাইছে। তো দেখলো যে ওই যে 2 জন মারা গেছে তার মধ্যে একজন হচ্ছে যে 5 জনের একজন হচ্ছে যে নাকি মার্ককে সাবধান করছিল যে এদিক দিয়ে একটা স্ট্রিম আছে, এখানে যে ডাইনির কথা বলছিল এখানে আসতে না এসে। দেখলো যে সেও মানে ওখানে চলে গেছে, প্রাণ হারাইছে সে। তো মার্ক কি করবে? মার্ক তখন বাকি 4 জনের সাথে কথা বললো, তার যে বিশ্বাসী যারা জুনিয়র ছিল তাদের সাথে, আর তারা বাকি সবাইদেরকে কথা বললো, সবাইকে গ্যাদার করলো, বললো যে তোমরা কি দেখছো, তোমরা নিজ চোখে দেখছো কি হয়েছে, তোমরা সবাই এটা সাক্ষী, এটার কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারো? বলে যে না। সবাই বলতেছে যে আমরা কাজ করতেছিলাম, চেষ্টা করতেছিলাম ওয়াগনটাকে সোজা রাখার, এই সময় এরকম ধোঁয়া আসলো, এবং ধোঁয়া আসার পরে একদম ঘুমের অতলে চলে গেলাম আমরা, আমাদের আর কিছু খেয়াল নাই, মানে আমরা আর কিছু দেখি নাই। তো মার্কই হচ্ছে সবচেয়ে লং জিনিসটা দেখছে, এবং মার্ক বললো যে এরকম এরকম হয়েছিল, আমার উপর 3টা উলফ ঝাঁপায় পড়ছিল। তো মার্কের শরীরে কোনো কামড় বা আছড়ের দাগ পাওয়া গেল না। তো যাই হোক, মানে তারা বুঝতে পারলো না আর কি ওই সময়। তো যাই হোক, তারা চিন্তা করলো যে এখানে বসে থাকাটা বিপজ্জনক, তাদের ঘোড়াগুলাও নাই, তাদের ঘোড়াগুলো চলে গেছে সব। তো তারা ওই ওয়াগনের পাশে বসে থেকে লাভ নেই, ওয়াগনেও কিছু নাই, এবং ওয়াগনে কোচম্যানেরও খোঁজ পাওয়া গেল না কোনো। তো যাই হোক, তারা হাঁটা ধরলো, এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যাওয়া শুরু করলো। তো সামনে যেতে যেতে এক সময় তারা যখন নাকি অন্ধকার ফিকে হয়ে আসতেছে, রাস্তার একটা জায়গায় আসলো। তো সেইখানে এসে তারা দেখতেছে যে একটা গাছের নিচে একটা ঘোড়া দাঁড়ায় আছে, এবং ঘোড়াটা তাদের দেখে বেশ মানে করতেছে, শব্দ করতেছে, মানে পা ঠুকতেছে। তো তারা কাছাকাছি আসাতেও যে খুব একটা ভয় পেয়েছে ঘোড়াটা তা না, তো বুঝলো যে তাদেরই কারো ঘোড়া। তো আরো কাছাই গেল তারা। তো যখন কাছাই গেছে দেখতেছে যে ঘোড়ার কাছাকাছি মাটির মধ্যে একজন মানুষের মনে হচ্ছে যে শরীর পাওয়া যাচ্ছে যে শুয়ে আছে মাটিতে। তো তারা তাড়াতাড়ি কাছাই গেল। তো ঘোড়াটা তাদের এগিয়ে আসছে, দেখলে এতগুলো মানুষ দেখে ঘোড়া হয় নাই, মানে চলে যায় নাই, সে শুধু ভীত হয়েছে বোঝা যাচ্ছে তার শব্দে। তো তাদের মধ্যেই কয়েকজন সোলজার এগিয়ে গেল ঘোড়াটাকে এবং নিয়ে তাড়াতাড়ি ধরলো। তো তার মধ্যে একজন ডিটেক্ট করলো এটা তার ঘোড়া ছিল। তো দেখলো মাটিতে যে পড়ে আছে ওই শরীরটার মানে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত আর কি, ওটারই নাই। তো তারা বুঝতে পারলো দেখে যে বিশেষ করে মার্ক দেখে বুঝলো যে এইটা ওই কোচম্যান ছিল। তো এখন তো জানা গেল না ঘটনাটা কি হয়েছে। কোচম্যান ওখানে পাওয়া গেছে, মানে সে ক্ষত বিক্ষত, মানে চেক করে দেখলো যে তার প্রাণ নাই শরীরে, মানে সে ওখানে পড়ে আছে। তো যাই হোক, বললো যে এখন ওকে তো এখান থেকে এইভাবে কিভাবে নিয়ে যাবো ক্যারি করে, আমরা আমাদের অনেক পথ বাকি, আমাদের ঘোড়া পাইছি একটা। তো এরকম করে তারা ওই অ্যাটলিস্ট তার শরীরটাকে সরাই নিয়ে আসলো, এবং তারা বললো যে এটাকে পারলে আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি, আর তো কিছু করার নাই, এখান থেকে এভাবে এটাকে নিয়ে যাব কিভাবে। তো তারা ওইখানে সবাই মিলে ওইখানে খুঁড়লো আর কি, নিজেদের সাথে তলোয়ার টলোয়ার যা আছে ওটা দিয়ে, শক্ত মাটি খোঁড়া যায় না, অনেক কষ্টে যতটুকু পারলো খুঁড়েই করে সেখানে তারা মোটামুটি সময় তো করলো। তারা করে ওই ঘোড়াটাকে একটাকে নিয়ে ওইটা মার্ককে দিল, বললো যে আপনি উঠে বসেন এটাতে, আর আমরা যাচ্ছি সাথে। যাই হোক, তারা এগুতে এগুতে এরকম করে যেতে 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 এক সময় তারা ওয়াগনের 3টা ঘোড়াকেও পাইছে, এবং এগুলা ওদের দেখে দাঁড়াইতে চাচ্ছিল না, বেশ করতেছিল, সেগুলোকেও তারা মানে করলো নিয়ে, মানে এই ঘোড়াগুলোকে পেলো, এবং পরবর্তীতে সামনে যে আরো ঘোড়া পেলো। তারপরেও কয়েকটা ঘোড়া মিসিং, সেগুলোকে পায় নাই তারা। যাই হোক, এই কটা ঘোড়াতে করে তারা এক সময় চলতে চলতে চলে আসলো, এবং শহরে এসে মিউজিয়ামের এখানে আসলো। এসে মার্ক রিপোর্ট করলো যে কি হয়েছে পথে, পুরো কথাগুলো বললো। তারা শুনলো, তারা মনে হলো যে একদম ভাবলে সিন চেহারা শুনলো। শুনে তাদের মধ্যে একজন আসলো, এসে তাদেরই আরেকজন সিনিয়র কর্মকর্তা, সে এসে পুরা কথাটা শুনলো। শুনে তাকে একটা ম্যাপ দেখাইলো, বললো কোথায় হয়েছে ব্যাপারটা জানতে চাইলো। তো দেখাই দিল মার্ক যে ম্যাপের এই জায়গাটায় এরকম হয়েছে। শুনলো, মার্কের স্টেটমেন্ট তারা লিখে নিল, লিপিবদ্ধ করলো। মার্ককে ছাড়াও বাকি যারা ছিল সবাইকে দিয়ে ওখানে তারা নিল, সিগনেচার নিল। সিগনেচার নিয়ে ঘটনাটা ওখানে সেটেল করে দিল। বললো আচ্ছা, তোমার মার্ককে বললো যে আমরা তোমার কাজ সম্পন্ন হয়েছে এটা আশা করতেছি, এবং ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের, তোমার কোনো ব্যর্থতা এখানে আমরা দেখতেছি না বলে তাদের মধ্যে আর কি একটা মিটিং করে বলে দিল। মার্ককে ওইটা সার্টিফাই করে দিল তারা চিঠি সহ লিখে। তো যাই হোক, মার্ক সেই চিঠি নিয়ে পরবর্তীতে সেটা নিয়ে এসে ব্যাক করছিল, এবং সে যখন নাকি তার সিনিয়রের কাছে এটা বলছিল যে আপনাকে আমি বলছিলাম যে রাতে
ওইখান থেকে চলাফেরা না করার জন্য। তাহলে যদি চলাফেরা না করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো তার যে সিনিয়র কমান্ডিং অফিসার ছিল তিনি নাকি বলছিলেন যে এটা যাদের সমস্যা তাকে ভাবতে দাও, তাদের ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আসার। তো তুমি তো তোমার কাজ করছো, তোমাকে তো আর কেউ লায়াবল করে নাই না, নিদার তোমার ফোর্স কেউ লায়াবল করে নাই। তোমরা আসছো, যাদের সমস্যা তারাই ভাববে। এবং মনে রাখবা যে এখানকার যে জঙ্গল, এখানকার যে সবকিছু বেশ রহস্যময়। এই রহস্যের মধ্যে দিয়ে তুমি যতদিন সার্ভ করতেছো অনেক রহস্য দেখতে পাবা। এই রহস্যের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে মার্ক, অ্যান্ড জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। এই বলে নাকি মার্ককে তিনি কিছু বলেন না, 7 দিনের ছুটি বলছিলেন এবং তাকে 7 দিনের ছুটি দেওয়া হয়। মার্ক মনে করছিল যে তাকে অনেক কোয়েশ্চেন করা হবে, অনেক রকম সমস্যায় ফেলা হবে, বা তার একটা ব্যর্থতা হলো, তার কর্মজীবনে একটা দাগ লেগে গেল, এগুলো ভাবছিল। তো এগুলা কিছুই নাকি আর হয় নাই। তো মার্ক খুব অবাক হয়েছিল, সে 7 দিনের ছুটিও পাইছিল এবং তার কোনো রকম সমস্যা হয়নি। আর সে পরবর্তীতে ওই সম্বন্ধে, বাগেন সম্বন্ধে জিজ্ঞেস করছিল তার কমান্ডিং অফিসারকে যে স্যার ওইটা কি রিট্রিভ হয়েছে নাকি, বা ওটা খুঁজে পাইছে নাকি এরা। তো বলছে যে ওইটা আমার কনসার্ন না। তিনি বলছে ওইটা আমার কনসার্ন না, তুমি ওইটা ইউ শুড থিঙ্ক লেস অ্যাবাউট ইট, তাই বলে দিছে। যাই হোক, মার্ক এরপর আর চিন্তা করেনি। তিনি এই ঘটনা পরবর্তীতে তার বংশতে শেয়ার করছেন অনেকের কাছে। এইভাবে করেই রবার্ট টেম ওইটা জানছে। রবার্ট টেমের কাছ থেকে এটা কালেক্ট করা হয়েছে। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা অনেক দিন থেকে হাঁটি পায়ে করে আমাদের এই চ্যানেলে আমরা আপনাদেরকে ভূতের গল্প দিই। ঠিক আজকে সেরকম একটি সুন্দর ও ভয়ানক ঘটনাটি পাঠিয়েছেন রহিমুল্লাহ ভাই। তার এলাকার এক অটোরিক্সা চালকের ঘটনা। তার কাছ থেকে শোনা গল্প। তার স্ত্রী তাকে এই গল্পটি বলছে। তার স্বামী আর বেঁচে নেই। এই ঘটনাতে তার স্বামী মারা যায়। আমরা সেই ঘটনায় চলে যাচ্ছি। মানে কারিমুল্লাহ নামে এক অটোরিক্সা চালক, তার বাড়ি হলো আজিমপুর গ্রামটি নদীমাতৃক গ্রামে ওই সবসময় ওই যে 15-20 বছর থেকে ওইখানে কারিমুল্লাহ অটোরিক্সা চালায়। প্রতিদিনের মতোই সে স্বাভাবিকভাবে অটোরিক্সা চালায়। তা সেই দিনটা ছিল রোজ মঙ্গলবার। তার অটোরিক্সা সে স্বাভাবিক লেভেলে ভাড়া মারতে রাত 11টা বাজছে। 11টার দিকে বাজছে। সে ভাবতেছে যে আজকে তো আমার আমি ভাড়া এখনো পাইনি। সে ভাবতেছে যে আমি আরেকটা ভাড়া যাত্রী পেলে আমি ভাড়াটা মেরে আমি চলে যাব। মানে ওর তো একটু টাকার এখন চাহিদা হলো যে তার মেয়েটা এবার বার্ষিক পরীক্ষা দিবে। যেহেতু একটু খরচ আছে, তার মায়ের ওষুধ কিনা লাগে, তার মা বৃদ্ধ অসুস্থ। সেভাবে সে আনমনে গাড়ি চালাইতেছে। রাস্তাঘাটে অন্ধকার, একটু দোকানপাট সব বন্ধ করছে, শাটারগুলো। রাস্তায় 2-1টা শুধু কুত্তা দেখা যাচ্ছে। তা সে অটোটা নিয়ে যাইতেছে। সামনে হঠাৎ এক মহিলাকে দেখতে পেল। চুলগুলা এলোমেলো, মানে সামনে দিয়ে মুখটা দেখা যাচ্ছে না। দূর থেকে এরকম কারিমুল্লাহ দেখতেছে। তা 2-3 বার সে হর্ন বাজার পরেও এই মহিলাটা আর সরল না। সে ভাবলো যে সরল না। তারপরে আবার হর্ন বাজার পরে সে বলতেছে আপনি কোথাও জলা বাজারে যাব, বটতলায়। তো বটতলার কথা শুনে ওই অটো চালকের বুকটা ধরপড় করে উঠলো। সে ভাবলো যে অটো চালকের বুকটা ধরপড় করে উঠলো যে ওই বটতলা বাজারে তো কেউ যায় না। ওটা তো অনেক ভয়ঙ্কর জায়গা। অনেক আগে ওইখানে একজন লোক বসবাস করতো। বন্যায় সে একটু বন্যার সময় সে হঠাৎ ওইখান থেকে ইন্তেকাল করে। তার পর থেকে ওইখানে আর কেউ যাওয়ার চেষ্টা করে না। আর ওইখানে এখন কেউ যায় না, কেউ থাকেও না। তা ওই মহিলা সে বললো যে ওইখানে তো কেউ থাকে না, আপনি কেন যাবেন? ওই মহিলা বললো যে এখানে আমার কাজ আছে, আমি যাব, আপনি চলেন। তা এত অটোরিক্সা তো এত টাকা লাগবে। সে বললো যে ঠিক আছে, আপনি উঠে বসেন। তা ওই মহিলার চুলগুলো সামনেই আছে। সে আস্তে আস্তে অটোর মধ্যে উঠে বসলো। অটোর মধ্যে উঠে বসে
দেখলো যে ও সামন থেকে কারিমুল্লাহ সামন থেকে লুকিং গ্লাস দিয়ে দেখলো যে না বৃদ্ধ লোকটি অটোর মধ্যে উঠে পড়ছে। সে এখন অটোটা আসতে কবে যে ঠিক ও যে বলতেছে যে আমি এখন যাবো, হ্যাঁ ঠিক আছে যান। সে আনমনে যাইতেছে পিছন থেকে কোনো এরকম আজগুবি কিছু দেখতে পারলো না। যখনই সে নদীর পাড়ের দিকে চলে আসলো, মানে ওইখান থেকে আর পটতলা বাজার 2-1 কিলোমিটার হবে, তখনই সে পিছন থেকে দেখতেছে যে তার অটোটা মনে হয় কে জানি টেনে ধরতেছে, মানে এরকম। সে ভাবতেছে অটোটা মানে লিক টিক হয়েছে এরকম ভাবতেছে। সে বলতেছে যাই সামনে বাজারকে ঠিক করবো না। তারপরে দেখে যে আবার তার অটোটা একদম মানে আগাচ্ছে না। সে তো একটু ভয় পেয়ে গেল। সে হঠাৎ করে লুকিং গ্লাস দিয়ে পিছনে তাকায় দেখে যে অটোর যাত্রী নেই। সে তো অবাক হয়ে গেল যে অটোর যাত্রী আবার কই গেল। সে একটু নামে খোঁজাখুঁজি করতে থাকতেছে যে তার অটোটা নিচ থেকে কে জানি মানে করেন টেনে ধরেছে, মানে একটা বিশাল আকৃতির টেনে ধরে আছে অটোটা। সে ভাবলো যে এটা আবার কি টেনে ধরে আছে। পরে সে ভাবলো যে তার একটু পরে সে অটোটা নিয়ে ভাবলো যে অটোটা স্টার্ট দিয়ে সে এখানে যাবে। তার একটু মনের মধ্যে ভয় কাজ করলো যে এখানে মনে হয় আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটবে। সে অটোটা স্টার্ট দিয়ে আগাইতে চেষ্টা করতেছে, অটো একটু আগাইতেছে না। সে ভাবলো যে অটো আবার আগাইতে, অটোর স্টার্ট নিতেছে না, মানে কোনো সমস্যা হয়েছে মানে। তারপরে সে আবার চেষ্টা করলো যে সে কোনো মতেই এটা স্টার্ট দিয়ে চলে যাবে। আবার ট্রাই করলো, কিন্তু অটোটা স্টার্ট আর নিল না। সে ভাবলো যে অটোটার এই ব্যাটারির কোনো সমস্যা। সে লাইন টাইন সব কিছু চেক করলো, কিন্তু তার অটো স্টার্ট হচ্ছে না। তারপরে একটু পরে দেখতেছে যে তার পিছন থেকে কেউ মনে হয় হাঁটতেছে, অটোর উপরে কেউ ঝাঁপাইতেছে, এরকম একটু শব্দ আসতেছে জোরে জোরে। সে একবারে ভয় পেতেছে, ভাবতেছে এখন কি করবে। একটু পরে দেখে জোরে জোরে মানে ওর মার কণ্ঠে চিল্লাইতেছে, কারিমুল্লাহ বাবা তুমি আমাকে বাঁচাও, কারিমুল্লাহ বাবা আমাকে বাঁচাও। সে তো একটু ভয় পেলো যে আমার মা আবার হঠাৎ কোথায় থেকে এলো। সে বলতেছে মা তুমি এখানে কোথায় থেকে এলো বলে সে আবার ভাবলো যে আমার মা তো এখানে আসা সম্ভব না। সে তখন পরে বুঝতে পারলো যে নিশ্চয়ই তাকে কোনো অতৃপ্ত আত্মা ভয়ঙ্কর কিছু বা ভয় দেখানোর চেষ্টা করতে চাইতেছে। তারপরে সে এই দিক ওই দিক না দেখে পরে দেখে যে একটু পরে হঠাৎ করে অটোটা একটা বিশাল আকৃতির ভয়ঙ্কর জন্তু হয়ে গেল। তার অটোটাই আর দেখতেছি যে অটোটা নাই। পরে সে ভাবলো যে হঠাৎ এটা কী হলো, অটোটাই এমন একটা ভয়ঙ্কর আকৃতি হয়ে গেল, সে অটোটা দেখতে পারতেছে না। এত বড় দানব আকৃতি, আর সাথে কিছু শিয়াল এরকম দেখতেছে। সে বলতেছে যে কী ভাবতেছে কী হলো, হঠাৎ করে তার সামনে এসে তারা আক্রমণ করার চেষ্টা করতেছে তাকে। সে আকৃতি না দেখে সে অটোটা রেখে সে এখন পালাবে এই প্রস্তুতি নিতেছে। কিন্তু সে এত পরিমাণে মানে দৌড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সে একটু ওইখান থেকে আগাইতে পারতেছে না। মানে ওই ভয়ঙ্কর অভাবটা ওর দিকে আসতেছে, আর শিয়ালগুলো আসতেছে, কিন্তু সে ওইখান থেকে পালাইতে পারতেছে না। সে পরে এই দিক দিয়ে ঘুরে দেখতেছে যে তার 2 হাত সামনে চলে আসছে। এখন তো তা আর কিছু করবে না। সে একবারে মানে জোরে চিল্লান দিয়ে কালেমা তুই গেলা আইলা সবাই তো ভাবতেছে যে বাবা আজকে কেন নাই। তারা তো রাতে অনেক খোঁজাখুঁজি করলো, তারা তাকে পেলো না। পরের দিন সকালে গিয়ে দেখে যে সবাই পুলিশ প্রশাসন নিয়ে দেখে যে ওই যে বটতলা বাজারের এখানে শুধু অটো রিক্সাটা পড়ে আছে, আর স্যান্ডেল জোড়া ওইখানে পড়ে আছে, কিন্তু ওই কারিমুল্লাহ ওইখানে কোনো উপস্থিত নেই। আশেপাশে এত খুঁজলো, কিন্তু ওরাও উপস্থিত নাই। শুধু রক্ত দিয়ে অটো রিক্সায় লেখা আছে যে আমি একা না, একে আমাদের সাথে নিয়ে গেলাম। এই লেখাটা সবাই তো অবাক হয়ে ভাবলো যে এটা আবার কি হবে, অনেক একটু ভয়ঙ্কর। তারপরে তারা ভাবতেছে যে এই ছেলেটার কি হলো। এই অটো রিক্সা চালকটা বয়স ছিল 40-এর মতো। তার ফ্যামিলি অনেক খোঁজাখুঁজি করলো, তার কোনো লাশ পেল না। পরে কিছুদিন পরে ওই দিক দিয়ে অটো রিক্সাওয়ালাগুলো মানে অটো যদি সন্ধ্যার দিকে কেউ যায়, তখন ওই রকম একটা আকৃতির ওই অটো রিক্সা যেখান থেকে মানে হারিয়ে গেছে
ওই রকম আকৃতির দেখতে পারে, তারা ভয় পায়, মাঝে মাঝে ভয় দেখানোর চেষ্টা করে। ওই রাস্তাতে তখন আর কেউ মানে তখন তারপর থেকে ওই রাস্তা দিয়ে আর কেউ আর যাওয়ার চেষ্টা করে না। তারা সবাই ওই কারিমুল্লাহ অটোওয়ালার ভয়ঙ্কর মানে আকৃতির আসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। এই ছিল রাসেল ভাই আমাদের আজকের এই অটো রিক্সা চালকের ভয়ানক ঘটনাটি। আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা সবাই আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আপনারাদের আরও সুন্দর এরকম ভয়ঙ্কর গল্প জানা থাকলে আপনারা সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর ঠিক প্রতিদিন রাত 10টার সময় আপনারা আমাদের চ্যানেলে এরকম ভিডিও পাবেন। এইরকম ভিডিও আপনাদের আরও বেশি বেশি শোনার জন্য আমরা বলতেছি।